আমরা স্টেট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথের আয়োজন শুরু করেছি। আজকে আমরা ওয়েবিনার করছি অন কোভিড-19, যেটা আমরা চ্যালেঞ্জেস, lessons learned from the COVID-19 pandemic and moving towards new normalcy. আমরা সবাই জানি যে কোভিড-19 বা সার্স CoV-2 যে ভাইরাসটা, সেটা কিন্তু আমাদের বেশ কয়েক মাস ধরেই আমাদের বৈশ্বিক প্যান্ডেমিক, বাংলাদেশেও এটার ব্যতিক্রম নাই, এবং বিশ্বে প্রায় 9,20,000 লোক মারা গেছে সেপ্টেম্বর 12 পর্যন্ত। আমরা বাংলাদেশের স্ট্যাটিস্টিক যদি দেখি তাহলে দেখবো যে আজকে 34 জন সহ বাংলাদেশে 4,702 জনের মতো মারা গেছে, এবং ইনফেক্টেড হয়েছে 3,36,000 বা ওইটা মানে 3 লক্ষের বেশি। তো আমরা আসলে মানে সবাই মোটামুটি স্ট্যাটিস্টিক্স গুলো জানি, এবং আমরা জানি যে এটা কিভাবে প্রিভেন্ট করতে হয়, কিন্তু আমাদের এই ওয়েবিনার করার মানে আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদেরকে আরো ভালো করে এই সিনারিওটা, এই গ্লোবাল এবং যে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে যে সিনারিওটা ভালো করে বোঝাতে চাই, এবং আমরা আশা করি যে আপনারা যে স্বাস্থ্যবিধি মেনে তারপর নিউ নর্মালসি, যেটা যে জীবন এবং জীবিকার তাগিদে আমাদেরকে অবশ্যই কাজে যেতে হবে, প্রয়োজনে অবশ্যই বিভিন্ন রকমের কাজ করতে হবে, তো কিন্তু আমাদের এটা আমাদের জীবন এবং জীবিকার তাগিদে অবশ্যই করতে হবে, কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে করব। এবং আমরা সেটা করার জন্য আমাদের আমরা 4টা বিষয়ে আমাদের আজকে আমরা আলোচনা করবো, এবং আমাদের সাথে 4 জন বিজ্ঞ প্যানেলিস্ট আছে। আমি তাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছে ডক্টর মোহাম্মদ মুস্তাক হোসেন, উনি আইটিসিআর এ আছে উপদেষ্টা হিসেবে। আমাদের সাথে আছে প্রফেসর ডক্টর সোহেল রেজা চৌধুরী, উনি হার্ট ফাউন্ডেশনে আছে, ডিপার্টমেন্ট অফ এপিডেমিওলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আমাদের সাথে আরো আছে ডক্টর এজি আবু জামিল ফাইসাল, উনি পাবলিক হেলথ স্পেশালিস্ট এবং ফ্যাকাল্টি হিসেবে আছে স্টেট ইউনিভার্সিটি, বিইউএইচএস এবং ঢাকা ইউনিভার্সিটিতে। এবং আমাদের সাথে আরো একজন আছে যে এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট, ডক্টর এমএইচ ফারুকি, উনি অ্যাসোসিয়েট প্রফেসর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে আছে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে ওনাদেরকে পেয়ে, এবং আমরা ওনাদের থেকে অনেক কিছু শুনবো। তো আমি তার আগে জাস্ট বলতে চাই যে 2-1টা কথা, খুব একটা বেশি বলবো না, কারণ ওনারা অনেক কিছু বলবেন। আমি জাস্ট বলতে চাই যে আসলে যেহেতু এটা বৈশ্বিক মহামারী, বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে এটা এখন প্যান্ডেমিক মানে ছড়িয়ে আছে, এবং সবচেয়ে বেশি ইনফেক্টেড আমরা জানি যে ইউএসএ, ইন্ডিয়া, মানে ইউরোপের কিছু কান্ট্রি, এবং বাংলাদেশে যে সাউথ এশিয়াতে বাংলাদেশ কিন্তু সেকেন্ড আফটার ভারত, মানে ইন্ডিয়ার পরে বাংলাদেশ কিন্তু ইনফেকশনের দিক দিয়ে সেকেন্ড। ওটা আমাদের জন্য একটু চিন্তার বিষয়, কিন্তু আমাদেরকে অবশ্যই সবাইকে যার যার স্থান থেকে চেষ্টা করতে হবে কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো, এবং সেই স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আমরা কাজকর্ম নর্মাল লাইফ চালিয়ে যেতে পারবো, সেটার জন্য আমাদের এই আজকের আয়োজন। আমি প্রথমেই আলোচনার জন্য অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ মুস্তাক হোসেন, মানে মোস্তাক ভাইকে, যে উনি প্রথমে এপিডেমিওলজিক্যাল সিনারিও অফ দিস প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিক উনি বলবে, যেহেতু উনি নাম করে এপিডেমিওলজিস্ট। আমরা একটু সিনারিওটা দেখবো, এবং অবশ্যই উনি এটা নিয়েও কথা বলবে, একটু ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন যেহেতু আশার কথা বলে আমাদেরকে, আমরা একটু আশার কথাও শুনতে চাই। আমরা ভ্যাকসিন নিয়েও একটু শুনবো ওনার কাছে। তো আমি মোস্তাক ভাইকে আহ্বান করছি ওনার প্রেজেন্টেশনটা বা মানে বক্তৃতা মানে বলার জন্য, epidemiological aspect of COVID-19 pandemic and beyond, and also scope of vaccines. Thank you. Mustak bhai. দেখা যাচ্ছে না? হ্যাঁ, শুধু স্লাইড শোতে দিয়ে দেন মুস্তাক ভাই। আসছে? হ্যাঁ হ্যাঁ, জি জি, পারফেক্ট। ধন্যবাদ ডক্টর নাজিয়া, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং আমার সাথে আরো কয়েকজন খুবই স্বনামখ্যাত ব্যক্তিত্ব আছেন। আমি অবশ্য প্রথম দিকে বলার অসুবিধা হলো, আমি বলে ফেললে তারা হয়তো সেটা রিপিট করবেন না, নিশ্চয়ই তারা আরো ভালো এই বিষয়ে বলতে পারবেন। এপিডেমিওলজি নিয়ে আমি ভাবছিলাম যে ডক্টর নওজিয়া কিছু বলবেন, কারণ তিনি সিচুয়েশন বলার জন্য সময় নিয়েছিলেন। এনিওয়ে, আমি আশা করি সময় সম্ভবত 10 মিনিট, এর মধ্যে ভ্যাকসিন নিয়ে অবশ্য একটা স্লাইড নেই, মুখে আমি বলবো। আসলে আমাদের সিনারিওটা 15 মিনিট। 15 মিনিট না? আচ্ছা আচ্ছা, জি
আমরা প্রথমে দক্ষিণ এশিয়ার পরিস্থিতিটা একটু বলতে চাই, যেটা ডক্টর নওজিয়া সংক্ষেপে বলে। আমি এখানে যেটা বলবো যে আমরা কোন ক্রাইটেরিয়াতে বেশি বা কম এটা বলা ঠিক, এটা আমাদের ঠিক করতে হবে। দেখুন, নাম্বার অফ টোটাল কেস এবং নাম্বার অফ টোটাল ডেথ, এটা কিন্তু জনসংখ্যা অনুপাতে ভারত সবচাইতে বড় দেশ আমার দক্ষিণ এশিয়াতে, পাকিস্তান বাংলাদেশ কাছাকাছি। এই কারণে আপনার ইনফেকশন রেটটা প্রায় সমান। কাজে এই যে দেখা যাচ্ছে যে গতকাল পর্যন্ত ওয়ার্ল্ড মিটারে যে তথ্য দিয়েছে সেখানে ৭৬,০০০ মারা গিয়েছে, বাংলাদেশ ৪,৫০০-এর উপরে, আজকে একটু বেড়েছে, পাকিস্তান ৬,৩৭০। আমরা যদি পার মিলিয়ন পিপল দেখি, পার মিলিয়ন পিপলের ডেথ কেসটাই, আমি যদি ইনফেকশন রেটটা নাই বলি, ডেথ কেসে কিন্তু হাইয়েস্ট মালদ্বীপ। মালদ্বীপে কিন্তু প্রথম দিকে তারা খুবই ভালো কন্ট্রোল করতে পেরেছিল, কিন্তু জীবন জীবিকার তাগিদে যখন তারা ট্যুরিস্টদের জন্য দেশটাকে খুলে দিতে বাধ্য হলো, সেই ট্যুরিস্টদের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কোভিডও আসলো। এবং সেখানকার আপনার গণমাধ্যমে দেখেছেন যে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইম পর্যন্ত আক্রান্ত হয়েছে। অর্থাৎ প্রেসিডেন্সিয়াল প্যালেসের মতো বা সাবেক প্রেসিডেন্টের জায়গা পর্যন্ত কোভিড চলে গেছে। সেখানে মৃত্যুর সংখ্যা পার মিলিয়ন ৫৭। তারপরে দ্বিতীয় অবস্থায় ভারত ৫৫, তারপরে হচ্ছে পাকিস্তান ২৯, আফগানিস্তান ৩৬। আফগানিস্তান হচ্ছে আপনার এই মালদ্বীপের পরে জনসংখ্যা অনুপাতে মৃত্যুর সংখ্যাটা বেশি। না, দুঃখিত, যে ভারতের পরে হচ্ছে আপনার আফগানিস্তান, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। কিন্তু সংখ্যা বিচারে যদি দেখেন আমাদের ইনফেকশনের রেট, আমরা কিন্তু দেখা যাচ্ছে ইনফেকশনের টোটাল কেস ৩,৩২,০০০, এটা আরো বেড়েছে আজকে। কাজে আপনি কোন ইন্ডিকেটর ইউজ করবেন, কোন দেশটা কোন অবস্থা আছে, তার উপর নির্ভর করে যে আপনার অবস্থাটা কি। এবার আমি পরেরটা আসি, বাংলাদেশে কি পরিস্থিতি। স্লাইডটা নড়ছে না। আচ্ছা, বাংলাদেশে আমি যদি সংক্ষেপে একটি অবস্থা আছে, আমরা রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন, এটা ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছিল। এটা কোরবানি ঈদের আগে হয়ে আর হয়নি। সেখানে বলা হয়েছিল যে ঢাকা শহরের জন্য রেড জোন হবে সেটাই, অর্থাৎ সবচেয়ে সংক্রমিত এলাকা, প্রতি ১ লাখ জনসংখ্যায় যদি ৬০টা নিউ কেস থাকে গত ১৪ দিনের মধ্যে। আর ঢাকা শহরের বাইরে এটা সংখ্যাটা ১০। ইয়েলো জোন হচ্ছে প্রতি ১ লাখে ৩ জন থেকে শুরু করে ঢাকা শহরে ৬০-এর নিচ ৫৯ পর্যন্ত ঢাকা শহরে ৩ থেকে ৯টা নতুন কেস গত ১৪ দিনে যদি হয়। গ্রিন জোন এর নিচে। তো আমি একটা হিসাব করছিলাম যে বাংলাদেশে কি অবস্থা। নানাভাবে আমরা দেখছি যে সংক্রমণটা কমছে, কোথায় কোথায় কমছে। আজকে ১২ই সেপ্টেম্বরে এই যে রেড জোনের যে এলিজিবিলিটি, সে অনুযায়ী ঢাকা শহর সহ ২৯টি জেলায়, ইয়েলো জোন সমান সমান ২৯টি জেলায়, গ্রিন জোন ৬টা জেলাতে, ডাটা এরর আছে একটাতে। তাহলে এখানে আমরা দেখছি যে রেড জোন ইয়েলো জোন সমান সমান। কিন্তু ১০ দিন আগে ২রা সেপ্টেম্বর আমি প্রায় প্রতিদিনই হিসাব করি যে কি অবস্থা। তখন ছিল ৩৬টি জেলায় রেড এলিজিবল জোন, ইয়েলো ২৬, গ্রিন জোন ছিল ২টো। অর্থাৎ সংক্রমণটা কমছে একদিকে ভৌগোলিকভাবেও কিছুটা, আর সংক্রমণের মাত্রার দিকে কমছে, সেটা দেখছি যে এই গ্রাফটা। এই গ্রাফে আপনার, আমি WHO এর ওয়েবসাইট থেকে নিয়েছি, বাংলাদেশের যে অফিস, বাংলাদেশের কান্ট্রির অফিস, তারা প্রতি ১ সপ্তাহ পর পর সিচুয়েশন আপডেট করেন। এখানে আপনার যে একটা মানে পিক দেখা যাচ্ছে, আমি এটা বলবো ফলস পিক। কারণ এই ২ তারিখ থেকে ৩ তারিখ দেবেন জুলাই মাসে শার্প আপনার ডিক্লাইন, অর্থাৎ এই দিন আপনার ইয়ে করা হয়, ফি আরোপ করা হয়, এবং এই সময় কিন্তু আরো কেস হওয়ার কথা। এখানে কন্ট্রোল করা হয়, জামিল ভাই ভালো জানেন আমার চাইতে, যে একটা টার্গেট করে দেওয়া হয়েছিল এর চেয়ে বেশি তুমি রোগী নিবা না, আমাদের কিটের সমস্যা আছে। তখন এয়ারপোর্টে কিট আটকা ছিল, লক্ষাধিক কিট, একটা ঝামেলা। সেই কিটগুলো ইয়ে কিনা মানে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা, এটা বিতর্ক ছিল।
এবং ফিয়ার আপ করা হয়। দেখুন 2 তারিখের এইটা এখান থেকে শার্পলি কমে গেছে। আমরা যদি এই গ্রাফটাকে টেনে এটার পাশাপাশি নেই তাহলে কিন্তু ওই রকম শার্প পিক হয় না। হ্যাঁ, একটা যদি আমরা সেপ্টেম্বর থেকে দেখি পিছন দিকে তাকাই তাহলে জুন, জুলাই, আগস্ট এই 3টা মাসে কিন্তু সবচেয়ে বেশি সংক্রমণ ছিল। জুনের শেষ এবং জুলাইয়ের প্রথম দ্বিতীয় সপ্তাহে সংক্রমণটা সংখ্যা দিক দিয়ে বেশি ছিল। তবে আমি প্রথম দিন থেকেই গণমাধ্যমে বলেছি সংখ্যাটা নির্ভর করে অনেক সময় টেস্টের সংখ্যার উপরে। কাজে এখানে আমরা আমাদের পজিটিভিটি রেট কি সেটা দেখে আমরা আরো ভালো একটা এস্টিমেট পাবো। সেই পজিটিভিটি রেটও কিন্তু জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে সবচেয়ে বেশি ছিল, এখন সেটা নেমে আসছে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কেস এবং রিকভার্ড কেস। রিকভার্ড কেস হচ্ছে এই সবুজটা উপরেরটা সেরে যাচ্ছে, আর এই যেগুলো এখনো অসুস্থ আছে। এটা অবশ্যই এস্টিমেটেড হিসাব, কারণ যতজন পজিটিভ হয়েছে তাদের সবার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে খবর নেওয়াটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এই জন্য টেলিফোন করে করে খবর নিয়ে কনফার্ম হওয়ার পরে এই খবরটা দেওয়া হচ্ছে প্রেস রিলিজে। সেই তুলনায় আমি বলবো যে রিকভারি হারটা আরো বেশি। সেক্ষেত্রে কনফার্ম না হয়ে এই তথ্যগুলো দেওয়া হচ্ছে না গণমাধ্যমে। এটা হচ্ছে আমাদের কেস এবং ডেথের বয়স অনুপাতে যে একটা ডেমোগ্রাফিক, এখানে পিরামিড তো বলা যাচ্ছে না, মাঝখানে এটা মোটা, তো এটা পপুলেশন পিরামিডের মতো বলা যায়। দেখুন কেস হওয়ার ভালনারেবিলিটি সমস্ত বয়সের মানুষেরই আছে। ডেথটা আমাদের দেশে অন্যান্য দেশের মতোই বেশি হচ্ছে, যারা সবচেয়ে বেশি সংখ্যা এখানে এখানে এবং সেখান থেকে এটা যাচ্ছে না, কেস ফ্যাটালিটি রেট নাই, ডেথের সংখ্যা করা হচ্ছে। আমাদের এখানে 50 বছরের বেশি যারা তারাই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। 50 বছরের থেকে যদি কাট অফ পয়েন্ট ধরি আমরা, এটা মোর দ্যান 75%। আজকে যে সর্বশেষ হিসাব 60 বছর এবং তার ঊর্ধ্বে যারা মারা গিয়েছেন তারা অর্ধেকের চেয়ে একটু বেশি। 50 থেকে 60 বছর যারা, তারা প্রায় 25%। কাজে আমাদের 50 বছরের উপরে যারা জনগোষ্ঠী আছে তারা সবচেয়ে বেশি আপনার কোমরবিডিটি আছে, এটা আমাদের সেটা আবার প্রমাণ হচ্ছে। এবং নারীদের সংখ্যা, কেস নারীদের সংখ্যা কম, এটা বোঝা যায়, এক্সপোজ হচ্ছে কম, সে অনুযায়ী ডেথও হচ্ছে কম। কিন্তু মৃত্যুর যে ঝুঁকি, আমি জানি না নারীদের সংখ্যা কম কেন, এটা নানা গবেষণা হচ্ছে, এটা কি কোনো হরমোনাল কোনো কারণ কিনা বা জেনেটিক কোনো কারণ কিনা, এই বিষয়টি গবেষণাটা কনক্লুসিভ না। গবেষণা হচ্ছে যে নারীদের মধ্যে কেস ফ্যাটালিটি রেট তুলনামূলকভাবে কম, সারা বিশ্বেও তাই, বাংলাদেশেও তাই। তবে উন্নত বিশ্বে একটু বেশি, পশ্চিমা দেশে, আমাদের দেশে সেটা নারীদের সংখ্যা, মৃত্যুর এটা একটু কম। এটা হচ্ছে বিভাগওয়ারি হিসাব। বিভাগওয়ারি হিসাবে আমরা দেখছি যে ব্লুটা হচ্ছে, নীলটা হচ্ছে ঢাকা সিটি, এরপরে সেকেন্ড হাইয়েস্ট চট্টগ্রাম, তারপরে খুলনা, সবচেয়ে কম ময়মনসিংহ। এখানে জনসংখ্যা অনুপাতে আমি বলবো জনসংখ্যা যেখানে বেশি সেখানে বেশি হচ্ছে। এটা হচ্ছে উইকলি রিপোর্টেড ডেথ, ওটা ছিল আপনার কেস। এখানে উইকলি রিপোর্ট, এখানেও ডেথের সংখ্যা মোটামুটি জনসংখ্যা এবং সংক্রমণের সংখ্যার সাথে সম্পর্কিত দেখছি। এটা হচ্ছে ডেইলি ইনক্রিজের অ্যাটাক রেট কত বাড়ছে, এটা অনেকটা রিফ্লেকশন করছে আমাদের যে নতুন কেস, সেই নতুন কেসের সংখ্যার সাথে। অ্যাটাক রেটটা আমাদের 8ই মার্চ থেকে সব ডাটায় কিন্তু এটা 8ই মার্চ থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক যে সিচুয়েশন আপডেট দেন আমাদের বাংলাদেশ কান্ট্রি অফিস WHO। অ্যাটাক রেট পার, এটা বিভিন্ন বিভাগ ওয়ারি দেখা গেছে। সর্বশেষ দেখা গেছে খুলনা বিভাগটা, যা হলুদ যে গ্রাফটা, সেটা কিন্তু অ্যাটাক রেটটা একটু বেশি। অর্থাৎ সর্বশেষ যে 7ই সেপ্টেম্বর পর্যন্ত যে সপ্তাহ হয়েছে সেখানে সবচেয়ে বেশি, তারপরে আসে ঢাকা, ব্লু ডটেড লাইন। এভাবে অন্যান্য সবচেয়ে কম দেখা যাচ্ছে চট্টগ্রামের সংক্রমণটা হয়তো আগে কমে গেছে ঢাকা শহর বা খুলনা ডিভিশনের চাইতে। এটা হচ্ছে আমি যেটা গুরুত্ব দিই যে অ্যাভারেজ নাম্বার অফ স্যাম্পল টেস্টেড অ্যান্ড অ্যাভারেজ নাম্বার অফ কনফার্ম কেসেস, কতগুলো টেস্ট হয়েছে এবং পজিটিভিটি রেট কত। এই যে কেসের সাথে এই গ্যাপটা কিন্তু অনেক বেড়েছে। অর্থাৎ এখন পজিটিভিটি রেটটা আজকে তো 12-র নিচে, শতকরা 12 জন, যতজন টেস্ট করা হচ্ছে তার শতকরা 12 জন শনাক্ত হচ্ছেন। কাজে এখন কেস কমছে এটা বলা যায় নিশ্চিতভাবে,
কারণ কিন্তু এর আগে কিন্তু মোটামুটি একটা কখনো কম কখনো বেশি একটা মোটামুটি প্যারালেল বলা যায়। কিন্তু এই তারিখের পর থেকে অর্থাৎ আমাদের আগস্ট মাসের মাঝামাঝি থেকে আমরা বলবো যে পজিটিভিটি রেটটা কম। আমি যেটা বলি, ফয়সাল ভাই জানেন একমত হবেন কিনা, আমাদের দেশের শনাক্ত করার জন্য যতজন টেস্ট করা হচ্ছে 10,000-এর বেশি যদি টেস্ট করি, তারপরে যদি আমাদের শনাক্তের হওয়ার হারটা এটা অনেকটা ইন্ডিকেট করে আমাদের ইনফেকশন, মানে আমাদের কেস কত পাচ্ছি, মানে আমাদের এখানে রেট, ইনফেকশন রেটটা কত। তো 10,000-এর নিচে যদি কেস হয়, যেমন মার্চ মাসে আমাদের তো অনেক কম টেস্ট হতো, আইডিসিআর 26শে মার্চ পর্যন্ত একাই করেছে, তারপরে একটা দুটো করে যোগ হয়েছে, তখন কিন্তু পজিটিভিটি রেট বেশি ছিল। প্রথম যেদিন কেস পাওয়া যায় 45% পজিটিভিটি রেট ছিল, তার মানে ওই সময় ইনফেকশনের রেট বা অত বেশি ছিল না, কিন্তু 10-12টা টেস্ট করা হয়েছে, 3 জন পজিটিভ পাওয়া গেছে। কিন্তু একটা লেভেলে গিয়ে যখন মানে আমি মনে করি 10,000-এর বেশি যদি বাংলাদেশে টেস্ট করা যায়, সেখানে পজিটিভিটি রেট হ্যাজ সাম রিলেশন উইথ আমাদের যে কতটা রোগী এখন পাওয়া যাচ্ছে, শনাক্ত হচ্ছে, সেই জনসংখ্যা অনুপাতে তার সেটা একটা নির্ভর করে। কাজে এখন বলা যাচ্ছে যে আমরা আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে এখন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ চলছে, আমাদের সংক্রমণের হারটা কমে আসছে পজিটিভিটির দিকে। আগে আমরা দেখলাম যে জেলাভিত্তিক যে রেড জোন, ইয়েলো জোন, সেখানেও আমরা একটা কমের প্রবণতা দেখছি। এটা হাসপাতালের আইসোলেশন এবং রিলিজ, কত আইসোলেট, এটা মোটামুটি প্যারালাল লাইনটা। এটা বিভাগ ওয়ারি হিসাব, কতগুলো কেস, কতগুলো রিকভার করেছে, কতগুলো হাসপাতালে আছে, কতগুলো ডেথ, এটা মোটামুটি আমার অনুপাত সমস্ত জেলায় সমান, বিভাগের সমান। জনসংখ্যা অনুপাতে এই আপনার বার ডায়াগ্রামের কি বলে উচ্চতাটা কম বেশি হচ্ছে। আমি এবারে যেটা, তাহলে আমরা কোন দিকে যাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এখন সংখ্যার দিক থেকে, আনুপাতিক দিক থেকে এবং ভৌগোলিক দিক থেকে আমরা কমে আসছি, কিন্তু এটা খুবই তাৎপর্যপূর্ণ। আমাদেরকে ডাবলিং রেটটা দেখতে হবে। আমি সেই অ্যানালাইসিস করিনি এখানে, যে কতগুলো জেলায় কিন্তু সংক্রমণ বাড়ছে, বিশেষ করে বড় বড় শহরের যে সমস্ত শহর, সেখানে সংক্রমণের হারটা কিন্তু কোনো কোনো জায়গার থেকে কম। এবং একটা তাৎপর্যপূর্ণ বিষয়, এটা আরো গবেষণা করতে হবে, বর্ডারিং যে ডিস্ট্রিক্টগুলো, যে আমাদের সীমান্তের জেলাগুলো, যেখানকার সাথে মানুষের ইনফরমাল যাতায়াতের আমরা আশঙ্কা করি, যেমন খুলনা ডিভিশন বা রাজশাহী ডিভিশন, সেখানে কিন্তু সংক্রমণের হারটা বেশি। তা এটা কি ভারতে যে সংক্রমণটা বাড়ছে তার কোনো প্রতিক্রিয়া? কিন্তু পশ্চিমবাংলার সংক্রমণটা বেশি, কিন্তু মহারাষ্ট্রে ভারত সবচাইতে বেশি। কাজেই ভারতের এপিডেমিওলজিটা আমাদেরকে খেয়াল করা দরকার, যে বাংলাদেশের বর্ডারে, কারণ বাংলাদেশের মানুষ তো পশ্চিমবাংলা বা ত্রিপুরায় বেশি আসা যাওয়া করেন, বা আসামের যে সংলগ্ন এলাকা, বাংলা এলাকা আছে। কাজেই এই বিষয়টা ইনকনক্লুসিভ আমরা বলতে পারি না যে ভারতের সংক্রমণের সরাসরি প্রভাব আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে আছে। আজকে একটা গণমাধ্যমে খবর আছে যে যেসব জেলায় ল্যাবরেটরি আছে সেখানে শনাক্তর সংখ্যাটা বেশি, যেখানে ল্যাবরেটরি নাই সেখানে শনাক্তের সংখ্যা কম। এখানে আমার মনে হয় পজিটিভিটি রেটটা আমাদের অ্যানালাইসিস করা দরকার। আমি এখানে এপিডেমিওলজিক্যাল বিষয় শেষ করছি। আরেকটা বিষয়ে বলতে চাচ্ছি এই সুযোগে, স্টেট ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয়, আমরা এগুলো খুলে দেওয়ার জন্য বিভিন্ন রকম আমরা প্রস্তুতি নিচ্ছি। এখানে কি ক্রাইটেরিয়াতে আমরা খুলবো, এগুলো আমি খুব দ্রুত চলে যাচ্ছি, কারণ সময় খুব একটা বেশি নেই। আমরা দেখতে হবে যেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে খুলবো তার ট্রান্সমিশন, কমিউনিটি ট্রান্সমিশন তো সারা বাংলাদেশি, এটা আমরা ব্যাক করে আমরা এই স্পোরাডিক ক্লাস্টার বেস ট্রান্সমিশন ফেরত যায়নি। সিভিয়ারিটি ইন চিলড্রেন, বাচ্চাদের মধ্যে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কম। আজকে একটা বাচ্চা মারা গেছে, 21টা বাচ্চা 10 বছরের নিচে মারা গিয়েছে, আর 10 থেকে 20 বছরের মধ্যে 41টি বাচ্চা মারা গিয়েছে, একেবারে কম না। তো এই বাচ্চা যে কেউ হতে পারে, আপনার আমার যে কারো ছেলে বা নাতি হতে পারে, কাজে রিস্কটা আছে। কিন্তু বাচ্চাদের কাছ থেকে ট্রান্সমিশন হয় কিনা করোনা, এটা নিয়ে কিন্তু নানা রকম স্টাডি আছে। কেউ বলে ট্রান্সমিশন হয় না, কেউ বলে হয়। তবে বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করার সময় গার্জিয়ানদের নিজেদের মধ্যে ট্রান্সমিশন হওয়াটা অনেক আশঙ্কা আছে। যারা পরিবহনের কাজ করবে, যে সমস্ত স্টাফ আসবে, বিশেষ করে স্কুলের শিক্ষক, স্কুলের স্টাফ, তাদের নিজেদের মধ্যে সংক্রমণটা ছড়াতে পারে। লোকাল সিচুয়েশন, স্কুল সেটিং এর অ্যাবিলিটি টু মেনটেন, স্কুল বা বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ, তারা এই রোগ শনাক্ত করবার জন্য তাদের সেই ট্রেনিং দেওয়া হয়েছে কিনা, যে কিভাবে করোনা শনাক্ত করা হবে,
তাদেরকে আইসোলেশন কোথায় নিয়ে যাওয়া হবে, কোন হাসপাতালে ঠিক করা হয়েছে, এবং বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো আবাসিক সেখানে কোয়ারেন্টাইন সেন্টার করতে হবে, সেই কোয়ারেন্টাইন সেন্টার আছে কিনা। স্কুল এবং কলেজে তো কোয়ারেন্টাইন সেন্টার আবাসিক যদি না হয় সেটা তো খুব মুশকিল। এইসব নানা প্রিপারেশন আমাদের করতে হবে। আমি এগুলো আর বিস্তারিত বলছি না। অর্থাৎ আমাদের এই সমস্ত কি কি হাইজিন এবং ডেইলি প্র্যাকটিস, স্কুলে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা আছে কিনা, স্কুলে পারস্পরিক দূরত্ব বজায় রেখে বসতে পারবে কিনা, তাহলে আমাদের এমনি তো ক্লাসরুমের আয়তন অনুযায়ী ছাত্র সংখ্যা অনেক বেশি, ছাত্র সংখ্যা অনেক, তাহলে ভাগ ভাগ করতে হবে। ভাগ ভাগ করে যদি আমরা ক্লাস করি তাহলে টিচারদের সংখ্যা বেশি হবে, একজন টিচার সকাল থেকে সন্ধ্যা পড়াতে পারবে না, সেই ফান্ড আছে কিনা। এবং আবার ইউরোপের একটা দেশে বলেছি, দেখেছি যে বাচ্চারা তো ভাগ ভাগ হয়ে বসতে পারবে না, তারা তো একসঙ্গে থাকতে চায়। তাহলে আমরা একটা টেবিলের চারপাশে একটা কোহর্ট করতে পারি কিনা, যে 5-6 জন বাচ্চা একসাথেই বসবে, তারা একসাথেই খেলাধুলা করবে, একসাথেই খাওয়া দাওয়া করবে, একসাথে বের হবে। যদি কোনো একটা বাচ্চা এখানে সংক্রমিত হয়, বাকি 5 জন কোয়ারেন্টাইন করবে, সমস্ত ক্লাস কোয়ারেন্টাইন করা দরকার নাই। কাজে এই কোহর্টিং বিষয়টা এখন এটা মানানো সম্ভব কিনা, সেই স্কুলে সেই পরিমাণ স্টাফ আছে কিনা যারা দেখভাল করবে, যে যেই 6 জন বাচ্চাকে আমরা একটা টেবিলের চারপাশে বসিয়ে দিলাম, বা আমাদের দেশে অবশ্যই এইভাবে কিন্ডার গার্ডেন হয়তো বসে, প্রাইমারি স্কুল তো বেঞ্চিতে বসে, যে একসাথে ওরা বসবে, ওদের মধ্যে যদি কেউ সংক্রমিত হয় তাহলে ওরা এই কোয়ারেন্টাইন করবে, পুরো ক্লাসকে আমরা কোয়ারেন্টাইন করা দরকার নেই, পুরো স্কুল বন্ধ করা যাবে না। এগুলো অনেক টিটবিটস এগুলো আছে। স্ক্রিনিং করার ব্যবস্থা আছে কিনা স্কুলে, অ্যাডিশনাল মেজার্স এবং এর আগে অবশ্যই প্যারেন্ট এবং স্টুডেন্টকে কমিউনিকেট করতে হবে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি ভ্যাকসিন বলার আগে নজি আমাকে বলেছিলেন যে রিসার্চ কি কি হয় সেটা একটু বলতে। আমি আইডিসিআর এর ডিরেক্টর প্রেজেন্ট করেছিলেন কয়েকদিন আগে এখানে। আইডিসিআর এর মিডিয়া এনগেজমেন্ট একটা ওয়ার্কশপ হয়েছিল, ডিজি মহোদয় এসেছিলেন সেখানে, সেখান থেকে আমি নিয়েছি। এস্টিমেটিং কোভিড-19 ইনসিডেন্স অ্যান্ড ট্রান্সমিশন ইন বাংলাদেশ, এটা সেরো সার্ভে, কিন্তু সেরো সার্ভেটা বন্ধ হয়ে আছে এই কারণে কোন অ্যান্টিবডি দিয়ে আমরা সেরো সার্ভেলেন্স করবো, এটা কিন্তু কোনো অ্যান্টিবডি ক্রাইটেরিয়া অনুযায়ী পারমিশন পায়নি ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। জেনোমিক অ্যানালাইসিস চলছে আমাদের আইডিসিআর ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান করছে, পারস্পরিক তথ্য বিনিময় হচ্ছে এবং আইডিসিআর নিজেও অ্যানালাইসিস করছে। ট্রান্সমিশন ডিনামিক্স প্রথম দিন থেকেই ডেটা সংগ্রহ হচ্ছে। কমিউনিটি ট্রান্সমিশন আরবান লোকেশনে কিভাবে হচ্ছে, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, এসব গবেষণা হচ্ছে। নভেল করোনা ভাইরাস, যারা হাসপাতালে ইনপেশেন্ট এবং আউট পেশেন্ট তাদের এই বিষয়ে যে ডেটাগুলো আছে অ্যানালাইসিস হচ্ছে। এবং WHO যে সলিডারিটি ট্রায়াল করছে, থেরাপিউটিক্স ট্রায়াল, সেই ট্রায়ালে বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় আইডিসিআর কে ডেজিগনেট করেছে। আইডিসিআর বিভিন্ন হাসপাতালের সাথে সে অবশ্য থেরাপিউটিক্স ট্রায়াল ছাড়াই অভিযোগ আছে যে আমরা অনেক ঔষধ দিচ্ছি যেগুলো শুধু ট্রায়ালের জন্য দেওয়ার কথা, ইনক্লুডিং আপনার এই প্লাজমা থেরাপি, সেগুলো এখন সিস্টেমেটিক্যালি করা হচ্ছে। তবে একটা কথা আপনাদের সাথে আমি বলবো, এই গবেষণা আরো অনেকে করছেন। গবেষণার ডেটা যতই হোক না কেন, রিয়েল টাইমে যদি প্রকাশ না করা যায়, প্যান্ডেমিকের শেষ পর্যায়ে বা হয়ে গেলে আপনি সুন্দর করে লিখে বড় বড় জার্নালে, ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ পাবেন, এটা আপনার ব্যক্তিগত সিভি ভারী হতে পারে, কিন্তু প্যান্ডেমিক কন্ট্রোলে রিয়েল টাইম রাখবে। আমি আইডিসিআরকেও সবসময় বলি, বর্তমান ডিরেক্টর, আগের ডিরেক্টর, যে ডাটা ক্লিনিং করতে করতে আইডিসিআর গলতঘর্ম হয়ে গেল, ডাটা ঠিক নাই, মুস্তাক ভাই দেওয়া যাবে না, আমি কি যা আছে বলে দাও আনক্লিন, অথবা আনক্লিন বাদ দিয়ে ক্লিনটা প্রকাশ করে। এই জন্য যে দেখা যায় কত হাজার ডাটা মিসিং আজকে ইয়েতে না কালকে উঠছে নিউজে, ওই ক্লিন করে ডাটাই আইডিসিআর ওয়েবসাইটে আছে। দ্যাট ইজ ট্রু, এটা হলো ভালো যে ক্লিন করে ডাটা নিয়ে বিভিন্ন লোক অ্যানালাইসিস করবে, যে হতে পারে টোটাল যে ডাটাটা আছে আমাদের প্রেস রিলিজে দেওয়া হয়, যেগুলো ইয়ে করা হয় নাই, কি বলে, ভ্যালিডেট করা হয় না, অথেন্টিকেট করা হয়, সেই ডাটাটা আইডিসিআর এর ওয়েবসাইটে নেই। তো এনিওয়ে, আমি এখন ভ্যাকসিন বিষয়ে অল্প কথা শেষ করবো, হয়তো 1-2 মিনিট আছে আমার, পাওয়া নাই হয়তো। বাংলাদেশ সরকার, আমি যতটুকু জানি, ফয়সাল ভাই আর ভালো বলতে পারবে, যে সমস্ত অপশন খোলা রাখা উচিত। যদিও কোভ্যাক্স, যেটা WHO, এখন ইউনিসেফ যুক্ত হয়েছে, কারণ WHO সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের টানাপোড়েন আছে। ইউনিসেফ এখন লিড নিচ্ছে, কারণ ইউনিসেফকে আমেরিকা ভ্যাকসিন দিতে হয়তো আপত্তি করবে না। এই WHO, আপনার গাভি অ্যান্ড সেপি, এই তিনটা এবং ইউনিসেফ মিলে যে কোভ্যাক্স, অর্থাৎ তারা চাঁদা তুলতেছে, সোজা কথা আমরা যে বলি, উন্নত দেশ থেকে তারা চাঁদা তুলছে, গরিবরাও দেশটাও কিছু কিছু চাঁদা দিচ্ছে, যে তারা ভ্যাকসিন কিনবে কোম্পানিগুলোর কাছ থেকে,
যেন সমস্ত দেশে, বিশেষ করে স্বল্প আয়ের দেশে অন্তত পক্ষে যারা ফ্রন্টলাইন কাজ করে, হেলথ ওয়ার্কার এবং যারা পুলিশ বা ইত্যাদি, প্রত্যেক দেশ তার লিস্ট করবে 20%, তাদের মধ্যে যেন প্রতিটি দেশে সম সম অনুপাতে ভ্যাকসিনটা দেওয়া যায়, জনসংখ্যা অনুপাতে। 20% বলছে WHO, 20% তো অনেক। তো এই জন্য তারা এই টাকা সংগ্রহ করছে, কোভ্যাক্স তারা দিবে। বাংলাদেশ কোভ্যাক্সের অবশ্যই তারা যোগাযোগ করেছে। এছাড়াও আপনার আমি বলি, প্রথম জোরটা দেওয়া উচিত ভ্যাকসিন তৈরি করা নিজের দেশে। একটা কোম্পানি বলছে তারা তৈরি করছে, তাদের যদি ভ্যাকসিন আবিষ্কারের কাজটা আগায় তাদেরকে হেল্প করতে হবে। দ্বিতীয় হচ্ছে ভ্যাকসিন ট্রায়াল। এ বিষয়ে চীন সবচেয়ে আগে আমাদেরকে অনুমতির জন্য বলেছে, যেহেতু তখন অন্য কোনো দেশ আসেনি, এটা একটু হল্ট করা হয়েছে। এরপরে ভারতের সঙ্গে আলাপ হলো, ভারতের পররাষ্ট্র সচিব নিজে আসলেন, তিনি বললেন তিনি ভ্যাকসিন ট্রায়াল এবং ভ্যাকসিন বাংলাদেশকে দেয়া, যদি তারা সফল হয়। ফলে সমস্ত দেশের জন্য ভ্যাকসিন ট্রায়ালটা ওপেন হয়ে গেল এবং তারপর পরই চীনের সাথে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হলো। এবং আরো অন্য কেউ যদি ভ্যাকসিন ট্রায়াল বাংলাদেশে করতে চায় সেজন্য ওপেন আছে। আমি মনে করি আমাদের নিজের দেশে ভ্যাকসিন তৈরি করার চেষ্টা, দ্বিপাক্ষিকভাবে চীন, ভারত, রাশিয়া যোগাযোগ করা ভ্যাকসিন পেলে বাংলাদেশে। তবে আমি মনে করি যে এই ভ্যাকসিনটা বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল হবে না, সেটা যদি সফল হয় বাংলাদেশের বাইরে, সেটাও বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল করার পরে ছাড়া উচিত। আমি এই বিষয়ে ডক্টর ফয়সাল, ডক্টর কি বলে আমাদের সোহেল রেজা এবং ফারুকি অনুরোধ করবো যেন এটা আমরা জোর দিই যে যত নিরাপদ প্রমাণ হোক না কেন অন্য দেশে, আমরা অবশ্যই ছোট আকারে হলেও ট্রায়াল করে কিন্তু আমরা দেশে ভ্যাকসিনটা দিতে হবে। মানুষ যদি একবার মুখ ফিরিয়ে নেয় আমরা কিন্তু ভ্যাকসিন দিতে পারবো না। তো এইভাবে আমাদের বাংলাদেশ সরকারের ইয়ে চলছে। আমার মনে হয় এটা ভালোই হবে। এবার যদি আপনাদের আলোচনা থাকে নিশ্চয়ই, এবং আপনাদেরকে প্রশ্ন থাকে নিশ্চয়ই আমি প্রশ্নের জবাব দেবো। আমি একটু সময় হয়তো নিয়েছি 5 মিনিট বেশি। তো আমি সব অ্যাকনলেজমেন্ট স্লাইডটা আমি করিনি। অ্যাকনলেজমেন্ট অবশ্যই প্রথমে আইডিসিআর এর ওয়েবসাইট, ডিজি হেলথের ওয়েবসাইট তথ্যগুলো নিয়েছি যেগুলো আমি তৈরি করেছি। তারপরে WHO বাংলাদেশ রিজিয়ন, বাংলাদেশ কান্ট্রি অফিস, WHO হেডকোয়ার্টার, সিডিসি আটলান্টা। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। হ্যাঁ, ধন্যবাদ মোস্তাক ভাই। আমরা মোস্তাক ভাইয়ের খুব সুন্দর মানে পরিসংখ্যান ভিত্তিক প্রেজেন্টেশনটা দেখলাম। দেখে কিন্তু আমার একটু মনে হচ্ছে না যে আমাদের এই কোভিড-19 প্যান্ডেমিকটাকে হালকাভাবে নেওয়ার কোনো স্কোপ আছে। যদিও আমাদের দেশে সংক্রমণটা কিছুটা অন্যান্য দেশের তুলনায় কম মোস্তাক ভাই দেখিয়েছে, এবং আমাদের জেলাগুলোতে কিন্তু আমাদের হালকাভাবে নেওয়া যাবে না, কারণ এটা যে কোনো সময় মানে প্যান্ডেমিক মানে আরো ছড়ায় পড়তে পারে, যে কোনো সময় খারাপ হতে পারে। সুতরাং আমাদের এই স্বাস্থ্যবিধি মেনে তারপরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার এই ডিসিশনটাও আমাদের কোনোভাবে নিতে হবে। আমার মনে হয় আমাদের সরকার নিশ্চয়ই এভাবেই দেখবেন, কারণ এখন কিন্তু সবকিছুই খুলে গেছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া। ব্যাংক বলেন, পরিবহন বলেন, সবকিছুই কিন্তু আগের মতোই কাজ করছে, এবং রাস্তাঘাট দেখলে মনে হয় না যে আমরা একটা বৈশ্বিক মহামারীর মধ্যে আছি। তো যাই হোক, আর আমরা কিছুটা আশার কথা শুনলাম, ভ্যাকসিনের কথা শুনলাম। মোস্তাফাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আপনি থাকবেন, নিশ্চয়ই আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমি একটা কথা বলতে ভুলে গেছি যে ফেসবুক লাইভে যেহেতু যাচ্ছে, কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ ওখানে কমেন্টসে লিখে দিবেন, আমরা প্রশ্নটা দেখতে পাবো এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি নেক্সট চলে যাই, আমরা একটু সোহেল রেজা ভাইয়ের কাছে যাই। প্রফেসর ডক্টর সোহেল রেজা চৌধুরী, উনি আমাদেরকে একটু পাবলিক হেলথ অ্যাসপেক্টস অফ কন্ট্রোল নিয়ে বলবে, কিভাবে আমরা এই প্যান্ডেমিকের কন্ট্রোলটা করতে পারি এবং আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করেছি সো ফার এই 6-7 মাস ধরে যে আমরা এইটা মানে ফেস করছি প্যান্ডেমিকটা। তো এখান থেকে আমরা কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করেছি বা আমরা কি কি পেয়েছি, তো আমি সোহেল রেজা ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর নওজিয়া আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে। আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি প্রথমে বলি, এখানে মুস্তাক ভাই আছেন, ফারুকি ভাই আছেন, আমাদের ফয়সাল ভাই আছেন। তারা আমার চেয়ে অনেক অগ্রজ এবং এই ব্যাপারে তাদের জ্ঞান অনেক বেশি। আমি অ্যাজ এ পাবলিক হেলথ পার্সন এবং জনস্বাস্থ্যের নিয়ে কাজ করি, বিশেষ করে আমি অসংক্রামক রোগ নিয়ে কাজ করি। কিন্তু কোভিড আসার পরে দেখলাম এই জিনিসটা নিয়ে আমার ইন্টারেস্ট একটু ডেভেলপ করলো, এবং বেশ কিছু পাবলিক ডোমেনে যে সমস্ত ডেটা পাওয়া যায় সেই ডোমেনের ডেটাগুলো নিয়ে প্রায় আমরা ট্রেন্ডগুলো দেখার চেষ্টা করেছি। তো সেটাই আমি আজকে বলবো। আর কিছু কিছু চ্যালেঞ্জেস আমার কাছে মনে হয়েছে যেটা আমাদের একটু আলাপ করা দরকার।
প্রথমে ব্যাকগ্রাউন্ড আমরা জানি, মার্চ মাস থেকে আমাদের এখানে শুরু হয়েছে এবং আমাদের কেস নাম্বারগুলো আপনি আগে বলেছেন। এটা গ্লোবাল একটা ইস্যু এবং ইস্যুটা নিয়ে অ্যাজ এ হোল পাবলিক হেলথ এবং হেলথ সিস্টেম ভেরি মাচ ওভারবার্ডেন ইন রেসপন্স টু দিস ডিজিজ। কিন্তু আমরা যদি বাংলাদেশ সরকারের রেসপন্সটা দেখি, আমরা দেখেছি সম্প্রতি একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যেখানে দেখা গেছে যে সমস্ত দেশ অনেক আগে থেকে ইন্টারভেনশন গুলো নিয়েছে সে সমস্ত দেশে আসলে নাম্বার অফ ডেথ অনেক কম হয়েছে। হ্যাঁ, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসলে স্ট্রিঞ্জিটি ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স তৈরি করেছে, যেটা বিভিন্ন ইন্টারভেনশন মেজার গুলোকে কম্পোজিট করে ইন্ডেক্সটা তৈরি করা হয় এবং সেটা 1 থেকে 100 পর্যন্ত আছে। তো আমরা দেখেছি বাংলাদেশ সরকার কিন্তু প্রথম দিকেই শুরুর প্রথম দিকে প্রায় 80 স্কোর ছিল ভেরি হাই। 26 মার্চেই যে সমস্ত স্কুল বন্ধ, বাইরে থেকে ট্রাভেল বন্ধ, তারপরে 26 মার্চ থেকে লকডাউন, এগুলা করে 26 মার্চে কিন্তু বেশ ভালো ধরনের কি বলে ইন্টারভেনশন ইন্ডেক্স আমরা অ্যাচিভ করতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এটা সাস্টেইন করা যায় নাই এবং তারপর থেকে আমরা দেখেছি খুব আমাদের যে ইনফেকশনের রেটই বলেন বা নাম্বার অফ কেসেস বলেন, নাম্বার অফ ডেথ এক্সপোনেনশিয়ালি বেড়ে গিয়েছে। এখন চ্যালেঞ্জ গুলো যদি আমি একটু বলি, আমার কাছে মনে হয়েছে যখন আমরা এটা কাজ করতে চাই, আমাদের পজিটিভ রিলেভেন্ট ডেটা, যা কারেন্ট সিচুয়েশন, অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি এবং এটা থেকে ভ্যালিড প্রজেকশন করাটা খুব ডিফিকাল্ট। পাবলিক ডোমেনে আমরা যে ডেটা পাই সেটার অনেক ল্যাক আছে এবং মোস্তাক ভাই যেটা বললেন অনেক সময় এটাগুলো কি বলা যায় ভ্যালিডেটেড নয়, সুতরাং সেই ডেটার উপরে কাজ করে প্রজেকশন করা ভেরি ডিফিকাল্ট। তারপরে আমরা চেষ্টা করেছি, আমি কিছু আপনাদের স্লাইড, তারপরে হচ্ছে বাংলাদেশের মতো ডেন্সলি পপুলেটেড লো মিডল ইনকাম কান্ট্রিতে বাইরের দেশগুলোতে যেভাবে লকডাউন করে ট্রান্সমিশন বন্ধ করার চেষ্টা করা হয়েছে, আমাদের দেশে এটা আসলে লম্বা সময় করাটা সম্ভব না। জীবন জীবিকা প্রশ্নের কথা এসছে আগে এবং দুটো জিনিস মিউচুয়ালি এক্সক্লুসিভ না, দুটোই আমাদের একসাথে চলতে হবে। সেই জন্য আমরা দেখেছি আমাদের উইথড্র করতে হয়েছে এই ধরনের রেস্ট্রিকটিভ মেজার থেকে এবং সেটার একটা ইম্প্যাক্ট আমরা দেখেছি হচ্ছে। এরপরও আমরা দেখেছি আমাদের জনগণের মধ্যে লো অ্যাডারেন্স টু পাবলিক হেলথ মেজার্স আমরা খেয়াল করেছি। হ্যাঁ, সেটা কিছু কারণ হতে পারে, ইনঅ্যাডিকুয়েট, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিস্ক কমিউনিকেশন আমাদের কিছু সমস্যা হয়তো ছিল, আমরা পাবলিককে বা জনগণকে সেভাবে বোঝাতে পারি নাই। হ্যাঁ, আর একটা হচ্ছে আমাদের সোসাইটাল ক্যারেক্টারিস্টিক্স, আমরা যে ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কথা বারবার বলছি সেই সম্পর্কে ধারণাটাই খুব কম। হোয়াট ইজ ফিজিক্যাল ডিস্টেন্সিং? সোশ্যাল ডিস্টেন্সিং তো পরের কথা। ডেনমার্কে 50% লোকই থাকে একা একা বাসায় থাকে, ওই সমস্ত দেশে মানে একা একটা অ্যাপার্টমেন্টে থাকে, ওই সমস্ত দেশে আমরা অটোমেটিক্যালি সোশ্যাল ডিস্টেন্সিং ফিজিক্যাল ডিস্টেন্সিং হয়ে যায়। কিন্তু আমাদের দেশে ওই ফিজিক্যাল ডিস্টেন্সিং এর কনসেপ্টটাই আসলে ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝানো। মাস্ক ইউজ করা, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি খুব কম লোকই আসলে প্রপারলি মাস্ক ইউজ করছে। এরপরে আমাদের আরেকটা চ্যালেঞ্জ আমরা যেটা দেখেছি হচ্ছে উইক হেলথ সিস্টেম। আমাদের ট্যাকল দ্য নিউ ডিজিজ, এটা একটা নতুন ডিজিজ, আমাদের সার্ভিলেন্স সিস্টেমটাও সেরকম ক্যাপাসিটি ছিল না ডিজিজটা কোথায় আউটব্রেকটা বেশি হচ্ছে এটা ধরার। প্রথম দিকে চেষ্টা করেছিলাম, কিন্তু পরে যখন এটা ছড়িয়ে গেল ওটা ইনফরমেশন সিস্টেমটা উইক। তারপরে ইভলভিং নলেজ অফ ট্রিটমেন্ট, প্রথম দিকে আমাদের মর্টালিটি হার অনেক বেশি ছিল, কারণ আমরা অনেক সময় নতুন চিকিৎসার সম্পর্কে ধারণা কম ছিল আমাদের, কোন কারণে রোগী মারা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছিল না। এর সাথে সাথে আমরা একটা নতুন চ্যালেঞ্জ দেখেছি যে নন কোভিড ক্রনিক ডিজিজ যারা ভুগছিল তাদের মধ্যে মৃত্যুর হার এবং সেবা গ্রহণের হার আসলে কমে গিয়েছিল। তো এগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছিল। আর এই ডেটাগুলো তো সব মোস্তাক ভাই দেখিয়েছেন। আমি নাম্বার অফ টেস্ট ডান এন্ড কেস রিপোর্টেড, এটা উইকলি অ্যাভারেজ, আমরা যে রিপোর্টেড ডেটা আছে উইকলি অ্যাভারেজটা দেখাচ্ছি। আমি এখানে এটাকে লাল করে দিয়েছি কারণ 28শে জুন থেকে 4 জুলাই মোস্তাক ভাই বলেছেন সবচেয়ে বেশি টেস্ট আমাদের হয়েছিল এবং আমাদের সবচেয়ে বেশি নাম্বারও আমাদের ডিটেক্ট হয়েছিল। তার পরবর্তীতে টেস্টের নাম্বারও কমেছে এবং পরবর্তীতে আমরা দেখেছি গ্র্যাজুয়ালি শনাক্তকৃত নাম্বারও কমে এসছে। তার মানে টেস্টের নাম্বারের সাথে শনাক্ত নাম্বার একটা যোগ আছে। এবং কিন্তু রিসেন্ট কয়েকটা উইকে আমরা দেখেছি অন এন অ্যাভারেজ উইকে আমাদের প্রায় 90 থেকে 92 হাজার টেস্ট হয়েছে, কিন্তু নাম্বার অফ কেসেস ওভার উইক
এটা আসলে কমে এসছে। এবং নাম্বার অফ ডেথও আমরা এরকম দেখেছি যে এখানে আমি রেড মার্ক যেটা করেছি সেটা আসলে আমাদের ঈদের সময়কার ছিল 24, এবং এটা হচ্ছে রোজার ঈদ, আর এটা হচ্ছে কোরবানির ঈদ। এবং পরে দেখবেন এই সময়টা আমাদের সারা দেশে খুব বেশি মিক্সেশন হয়েছে, লোকজনের মোবিলিটি অনেক বেশি ছিল, এবং ঠিক তার পরের 3 সপ্তাহ আমাদের মর্টালিটি নাম্বার অনেক বেড়ে গেছে। একই রকম ভাবে কোরবানি ঈদের সময় মানুষের মোবিলিটি অনেক বেশি ছিল, মিক্সিং অনেক বেশি হয়েছে, এবং পরবর্তীতে আবার আমাদের রেটটা বেড়েছে, নাম্বার অফ ডেথ অনেক বেড়েছে। সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি যে মোবিলিটি এটা যদি কমায় রাখতে পারতাম তাহলে কিন্তু আমাদের মধ্যে এরকম এক্সেস ডেথ গুলা ফেস করতে হতো না। পজিটিভিটি টেস্ট এটা খুব ইম্পর্টেন্ট একটা এপিডেমিওলজিক্যাল ইন্ডিকেটর। আমরা দেখেছি গ্র্যাজুয়ালি আমাদের এখানে পজিটিভিটি টেস্ট খুব কমে আসছে, এটা উইকলি অ্যাভারেজ, এবং আজকে আমরা যেটা 12 দেখেছি, মানে ওভার দ্য লাস্ট 6 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর আমাদের পজিটিভিটি 13 আসছে। তার মানে এটা থেকে হয়তো বলা যায়, মোস্তাক যেটা বলেছেন, সংক্রমণ হয়তো কিছু কমে আসছে। আমি এখানে একটু যেহেতু আমি এপিডেমিওলজিস্ট, আমি ডেটা নিয়ে একটু ম্যানিপুলেট না প্লে করার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে 28শে জুন থেকে জুলাই, এটা হচ্ছে এই সময় ছিল আমাদের সবচেয়ে বেশি টেস্ট আমরা করেছি। ইনফ্যাক্ট উইকলি অবজার্ভ সবচেয়ে বেশি টেস্ট আমরা করেছি, এবং আমাদের টেস্টের কেস ছিল প্রায় 25,000 উইকে। এখন আমি ধরে নিয়েছি যে পরবর্তী উইকগুলোতে যদি আমরা একই ধরনের টেস্ট করতাম, একই নাম্বারের টেস্ট, তাহলে আমাদের অবজার্ভ এক্সপেক্টেড নাম্বারে কি চেঞ্জ হতো। তো আমি দেখেছি আসলে ওই কারণে যেহেতু পজিটিভিটি রেট গুলো বেড়েছে, আসলে পিকটা আমাদের আসলে ছিল 12 থেকে 18 জুলাইয়ের মধ্যে, এবং তার পরবর্তীতে একটা প্ল্যাটু গেছে, এবং পরবর্তীতে আমরা দেখছি এক্সপেক্টেড নাম্বার অফ কেসেস কমে আসছে এবং অবজার্ভ নাম্বার অফ কেস আমরা কমে আসছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এখন আসলে কেস নাম্বার গুলো কমছে। কিন্তু এটাতে আসলে খুব একটা খুশি হওয়ার কথা নয়, কারণ আমরা দেখেছি কিছু কিছু প্রজেকশন আছে বাইরের দেশগুলোতে, বিশেষ করে ইনস্টিটিউট অফ হেলথ ম্যাট্রিক্স এর রিসেন্ট কিছু প্রজেকশন আছে। তারা বলেছে যে বাংলাদেশে যদি এই যে সোশ্যাল পাবলিক হেলথ মেজার গুলা ঠিক মতো করা না হয়, বিশেষ করে মাস্কের ব্যবহার যদি ঠিক মতো আমরা না করি, তাহলে অক্টোবর থেকে আসলে নাম্বার অফ কেসেস আমাদের এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকবে, এবং বাই দ্য জানুয়ারি হিউজ নাম্বার অফ ডেথ আমরা এক্সপেক্ট করতে পারি, যেটা ওদের প্রজেকশন। কিন্তু আই এম নট শিওর কিসের বেসিস ওরা আসলে প্রজেকশনটা করেছে। দে মাস্ট হ্যাভ সাম অ্যালগরিদম ফর দ্যাট। এখন ক্রনিক ডিজিজের আরেকটা চ্যালেঞ্জ, যেটা আমি খুব দ্রুত বলে যাই, আরেকটা যেটা চ্যালেঞ্জ আমরা দেখেছি যে ক্রনিক ডিজিজের যে ট্রিটমেন্ট যেটা হচ্ছিল সেটা আসলে কোভিড এর সময় সারা পৃথিবীতেই আসলে লোকজন সেটা পাচ্ছে না। এবং তার কারণ হচ্ছে, আমরা প্রথমে প্যান্ডেমিকের শুরুতে লোকজনকে অ্যাডভাইস করা হয়েছিল তারা যেন হাসপাতালে না আসে, এবং সেটা না আসা বলাতে যাদের আর্জেন্ট করা দরকার তারাও আসেন নাই, বা একেবারে শেষ মুহূর্তে এসছেন। এই জন্য বিভিন্ন দেশে দেখা গেছে যে অ্যাকিউট করোনারি সিনড্রোমের মতো ইম্পর্টেন্ট মানে যেটা আর্জেন্ট কেয়ার দরকার, সে সমস্ত কেসের নাম্বারও আসলে কমে গেছে। হ্যাঁ, বিশেষ করে যখন প্রথম দিকে। এবং এটা ইটালিতে কিছু ডেটা আছে, সেখানে আমরা দেখেছি যে নন কোভিড অ্যাডমিশন খুবই কমে গেছে, বিকজ কোভিড এর কারণে লোকজন আসে নাই। এবং এটা বাংলাদেশেও আমরা দেখেছি যে জেনারেল ওপিডিতে আমাদের, বিশেষ করে আমাদের হাসপাতালে আমরা দেখেছি জেনারেল ওপিডিতে এপ্রিল মে মাসে, মার্চ এবং এপ্রিল মে এই 3 মাসে ওপিডিতে রোগী ভর্তি হওয়া খুবই কমে গেছে একেবারে। হ্যাঁ, অ্যাডমিটেড পেশেন্ট এবং রোগী আসা। এবং আমরা উপজেলাতে কাজ করি, কারণ আমাদের উপজেলা হাসপাতালে হার্ট প্যাটেশন সার্ভিস নিতে আসে লোকজন, গভর্নমেন্ট থেকে যে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়, সেটার ইউটিলাইজেশনও এপ্রিল মেতে দেখেন একেবারে নিচে নেমে গেছে। তার মানে মানুষজন তার উচ্চ রক্তচাপের ওষুধ নিয়ে তো আসলে হাসপাতালে আসে নাই। এটা একটা চ্যালেঞ্জ আমাদের। এখন আমরা দেখছি আবার ধীরে ধীরে যখনই আমরা দেখছি সংক্রমণের একটু কমেছে এবং লকডাউন উঠে গেছে, তখন আবার পেশেন্ট আসছে। কিন্তু এর মধ্যে আসলে অনেক আননেসেসারি ডেথ হয়েছে বিকজ অফ দিস। এখন আমরা জানি যে হেলথ কেয়ার সিস্টেমটাকে আসলে আমাদের উই হ্যাভ টু কি বলে চেঞ্জ করতে হবে বা কিছু অ্যাডাপ্ট করতে হবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের যেটা করা দরকার ছিল বা করা হয়েছে, একটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদের সেফটি সাপোর্টটা ইনশিওর করা। সেটা হচ্ছে প্রতিটা হাসপাতাল আমাদের ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল প্র্যাকটিসটাকে আরো বেশি স্ট্রেংথেন করা, আইপিসি গাইডলাইন গুলো ফলো করা, এবং
যারা চিকিৎসা দিচ্ছেন হেলথ কেয়ার প্রফেশনাল তাদের মেন্টাল হেলথ এবং সিক পলিসি গুলাকে অ্যাড্রেস করা। এগুলো না করলে আসলে ডাক্তার এবং সহ নার্সরা আসলে দে বিকাম ডিসহার্টেড এবং তাদের সেবার মানটা আসলে সেভাবে ধরে রাখা যায় নাই, এবং যেটা নিয়ে অনেক ধরনের কমপ্লেন আমরা দেখেছি। এছাড়া পেশেন্ট সার্ভিস ডেলিভারিতেও আর স্ট্রেংথেন করা দরকার, যেটা আমরা বলেছি, ডিটেইল আমি এখানে যাচ্ছি না। ট্রায়াল সিস্টেমটা অনেক জায়গায় করা হয়েছে, র্যাপিড টেস্টিং এর ফ্যাসিলিটি লেভেলে করা দরকার, যেটা মোস্তাক ভাই বলেছেন যে র্যাপিড টেস্টিং অ্যান্টিবডি টেস্টের কথা বলেছেন, কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্টিংটা সরকার যদিও অনুমোদন দিয়েছে, কিন্তু এখনো হাসপাতালগুলো কোন কিট ইউজ করবে সেটা এখনো তারা জানে না, এবং এটা এই জন্য করা যাচ্ছে না। কিন্তু এটা না করলে অনেক সময় আমাদের হেলথ কেয়ার ওয়ার্কারদের আমরা অনেক এক্সপোজ করে দিচ্ছি রিস্কের দিকে। টেলিহেলথ সার্ভিসটা খুব ভালো ডেভেলপ করেছে এবং এটা আরো চালিয়ে যাওয়া দরকার বলে আমি মনে করছি। এবং কিভাবে আসলে হেলথ কেয়ার সার্ভিসটা, এই ব্যাপারে অনেক গাইডলাইন আছে, সিডিসির গাইডলাইনটা যদি কেউ ইন্টারেস্টেড হন দেখতে পারেন, দে হ্যাভ স্টেপ বাই স্টেপ বলা হয়েছে কিভাবে করা যেতে পারে। আমাদের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে সার্ভিলেন্স সিস্টেমটা, এটা এখনো আমরা মানে রিয়েল টাইম ডেটা আমরা এখনো পাচ্ছি না। আমরা জানি যে এটা একেবারে প্রথাগত, যদি প্যান্ডেমিক কন্ট্রোল করতে হয় 4টা জিনিস করতে হয়। টেস্ট করতে হয়, যারা ইনফেক্টেড বা পজিটিভ তারা আইসোলেট করতে হয়, তাদের ট্রেস করতে হয় ফাইন্ডিং, এবং তারপর কোয়ারেন্টাইন করা হয়। এই 4টা কাজ করলেই আমরা আসলে বক্সে আনতে পারবো ভাইরাসটাকে। এই কাজগুলো আমাদের চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেমন টেস্টের পরে ল্যাগ টাইমটা অনেক বেশি, রিপোর্ট করতে অনেক বেশি সময় লাগে। এই কারণে ইফেক্টিভ ওয়েতে আমরা কন্ট্রোলটা করতে পারছি না। রিস্ক কমিউনিকেশনেও আমাদের দরকার। আমরা যেমন 3W কথা বলি, ওয়্যার এ মাস্ক, ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াচ ইউর ডিস্টেন্স, এটা আমরা সেইভাবে পাবলিকের কাছে এই মেসেজগুলো নিয়ে যেতে পারিনি। আমি কদিন আগে কিশোরগঞ্জে গেছিলাম একটা মিটিং এর জন্য, আমি কোনো লোককে দেখলাম না রাস্তায় হাঁটছে তারা মাস্ক পরে, এক্সেপ্ট ফিউ ওল্ড পিপল, কিছু ডাক্তার যাদের সাথে দেখা হয়েছে তারা ছাড়া। হ্যাঁ, এই রিস্ক কমিউনিকেশনে আরো বেশি যোগাযোগ করা দরকার, এবং কেন মানুষ আমাদের কথা শুনছে না বা কি করলে শুনবে সেটা নিয়ে আসলে গবেষণা হওয়া দরকার, এবং কোন ধরনের মাস্ক ব্যবহার করা গেলে ভালো হয়, এগুলো আমাদের ইনফরমেশন আছে, এগুলো স্প্রেড করার জন্য আমাদের ওয়ে আউট এগুলা বের করা দরকার। আমি লাস্ট স্লাইড, এটা আমার কিছু নতুন ডিবেট শুরু হয়েছে হার্ড ইমিউনিটি, রিপ্রোডাকশন নাম্বার, এগুলো নিয়ে। হার্ড ইমিউনিটি নিয়ে ডিবেট আসলে অনেক আগে থেকে চলছে। অনেক দেশ মনে করেছে এই ভাইরাসটাকে যদি এমনি কন্ট্রোল না করে ছেড়ে দিই, মিটিগেশন বা সাবসেকশনে না যাই, তাহলে অটোমেটিক্যালি কিছু লোক হয়তো ইনফেক্টেড হয়ে যাবে, পরে ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে। তো এটা হয়তো সত্য, কিন্তু আমরা দেখেছি যে আমরা যদি কিছুই না করি তাহলে অন্তত 60% থেকে 80% লোকের ইনফেক্টেড হতে হবে যদি আমার এই হার্ড ইমিউনিটি মানে ট্রান্সমিশনটা বন্ধ করতে হয়। কিছু কিছু রিসার্চ দেখেছে যে 43% ইনফেক্টেড হলেও হয়তো আমাদের এই যে ট্রান্সমিশনটা আমরা বন্ধ করতে পারবো। কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই 40% বা 60% ইনফেক্ট হলে thousands of patients will die because of একটা সার্টেন প্রপোর্শন অলওয়েজ এখানে মারা যাবে, বিশেষ করে বয়স্করা এবং যারা ডিসএবিলিটিং কন্ডিশনে আছে। সুতরাং হার্ড ইমিউনিটি কনসেপ্ট নিয়ে যারা চিন্তা করছেন যে আমরা কিছু করবো না, সব ছেড়ে দিব, চলবে, নেচার উইল টেক প্লেস ভ্যাকসিন আসার আগ পর্যন্ত, কিন্তু ভ্যাকসিন যে আসবে টাইম মতো সেটাও আমরা নিশ্চয় দিতে পারছি না। এরপরে হয়তো ফজল ভাই ভ্যাকসিন নিয়ে বলবেন, কিন্তু আমার মনে হয় আমাদের যে পাবলিক হেলথ মেজার গুলা আরো স্ট্রংলি এখন থেকেই আরো স্ট্রংলি ইমপ্লিকেট করা দরকার, এবং যে প্রোটেকশন দেখতে পাচ্ছি সেগুলো যেন আসলে অ্যাভয়েড করতে পারি সেটা জন্য আমাদের চেষ্টা করা দরকার। আমার মনে হয় এটাই আমার লাস্ট স্লাইড। হ্যাঁ, আমি শেষ করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর সোহেল চৌধুরী কে আমাদের সুন্দর মানে অনেক কিছু বলার জন্য, যেটা আমাদের চ্যালেঞ্জেস, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস উই ফেসড এন্ড অলসো আমাদের কন্ট্রোল মেজার্স এর কথা বলার জন্য। এবং আমি একটু বলতে চাই যে হার্ড ইমিউনিটি নিয়ে কিন্তু অনেক ধরনের, আমি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মানুষ না বুঝে হার্ড ইমিউনিটি নিয়ে অনেক কিছু লিখে, যেটা মানুষ বুঝেই না যে আসলে হার্ড ইমিউনিটি কি। এটা বলার জন্য সোহেল ভাইকে ধন্যবাদ। আসলে আমাদের নিজেদের বুঝতে হবে হার্ড ইমিউনিটি কি, এবং এটা করা তো সোজা না। আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু জানি না আমাদের অ্যান্টিবডি কতদিন থাকে এই কোভিড-19 এর একজন রিকভার্ড পেশেন্টের। যতক্ষণ না আমরা এটা না জানবো আমরা তো ওটাও করতে পারবো না, এবং উই ক্যানট মানে আমরা ওটাও করতে পারবো না যে হাজার হাজার লোক মারা যেতে পারে এটা করতে গিয়ে। এনিওয়ে, আমি দুটো কোয়েশ্চেন পেয়েছি। আমি কি কোয়েশ্চেনগুলো সবচেয়ে শেষে দিব, প্রেজেন্টেশন গুলো শেষে? কি মনে হয় প্যানেলিস্টদেরকে, নাকি কোয়েশ্চেনগুলো কোশ্চেন নিয়ে নিলেও হয়? আচ্ছা,
কোয়েশ্চেন নিয়ে দুইটা কোয়েশ্চেন আসছে, একটা মোস্তাক ভাইকে করা হয়েছে, মিস্টার তৌফিক আহমেদ করেছে, যে আমি এটা আসলে বুঝতে পারিনি কোয়েশ্চেনটা, আমি পড়ছি কোয়েশ্চেনটা। হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড সাডেনলি ইনক্রিজিং নেগেটিভ কেসেস ইন খুলনা? মোস্তাক ভাই বুঝতে পারছেন? আমরা নেগেটিভ কেস আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে প্রোগ্রেশন অফ অ্যাটাক রেট পার মিলিয়ন বাই ডিভিশন। সেক্ষেত্রে খুলনাটা অনেক বড় দেখিয়েছে। এটা তো মনে হয় নেগেটিভ কেস না, বরঞ্চ পজিটিভ কেসগুলোই মানে এই শেষ সময় সেপ্টেম্বরে দেখা গেছে যে সেখানে সংক্রমণের ইয়েটা মানে অ্যাটাক রেটটা বেশি। নেগেটিভ কেস তো পারি না মনে হয়, আমি যেটা হ্যাঁ সেটা হতে পারে। ধরতে পারেন। হ্যাঁ আমার মনে হয় আপনি বুঝতে পারেন নাই, যেটা মোস্তাক ভাই বললো ওটা আসলে নাম্বার অফ পজিটিভ কেসেস, ওটা মানে চিন্তার কিছু নাই। আর আরেকটা কোয়েশ্চেন আমার মনে হয় মাহানাজ করেছে, এটা আমি মোস্তাক ভাইকেই করছি বা যে কোনো প্যানেলিস্ট আনসার করতে পারে। উনি বলছেন যে ম্যাম আমার একটা প্রশ্ন, যে আমি কি ভ্যাকসিন কি আমরা থার্ড পার্টির জন্য অপেক্ষা করব, নাকি আমাদের নিজেদের যে ভ্যাকসিন 2021 সালের জানুয়ারি মাসে আসার কথা, যেটা গ্লোব বায়োটেকের, সেটার জন্য মানে অপেক্ষা করবো বা সেটা ইউজ করব? তো এটা কে আনসার করতে চান? মুস্তাক ভাই হ্যাঁ বলেন বলেন। আমি একটু বলি, আমি বলেছি তো, হ্যাঁ আমরা সবচেয়ে আগে জোর দিব নিজেরা তৈরি করতে, কিন্তু যদি সেটা সফল না হয়, আমরা জোর দিচ্ছি ক্লিনিক্যাল ট্রায়ালে চীনের যে সিনোভ্যাক, ওটা যদি সফল না হয়, কাজেই আমরা রাশিয়া বা ভারত থেকে আনবো, সফল না হয়, কাজেই আমাদের সমস্ত বিকল্পই খোলা রাখা দরকার। সবচেয়ে বেশি জোর দিব আমরা কোভ্যাক্স, WHO ইউনিসেফের সাথে যেটা হবে সেটা, আমাদের দেশটা তো অবশ্যই আমরা প্রমোট করবো, সফল হলে আমাদের কথাই নেই। ধন্যবাদ। এখন আর কোনো কোয়েশ্চেনে আমি ফয়সাল ভাই কাছে যেতে চাই। আমি ফয়সাল ভাই যেহেতু সিলেট ডিভিশনের কোঅর্ডিনেটর মানে আছে বা ছিল এই কোভিড-19 প্যান্ডেমিকে বাংলাদেশে, উনি আমাদেরকে বলবে কিভাবে গভর্নমেন্ট এবং সিভিল সোসাইটি মানে এই কন্ট্রোলিং এ হেল্প করতে পারবে, এবং গভর্নমেন্ট আমাদের যে প্ল্যানটা কি এটাকে কন্ট্রোল এবং এই নিউ নরমালসি যে বলছি এর সাথে আমরা কিভাবে নিজেদেরকে খাপ খাওয়াতে পারবো, এটা ফয়সাল ভাই ডক্টর আবু জামিল ফয়সাল বলবে আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল ভাই। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর নজিয়া। মানে আমি কোনো স্লাইড ইউজ করব না, আমি মুখেই মানে দুটো জিনিসের কথা বলবো। প্রথম বলবো যে এই পর্যন্ত মুস্তাক ভাই যেসব কথা বলে গেলেন এপিডেমিওলজিক্যাল কথা, তারপরে সোহেল রাজা ভাই উনি যা বললেন পাবলিক হেলথের কিছু চ্যালেঞ্জের কথা বলছেন, ওগুলার সংমিশ্রণে আমি একটা জিনিস প্রথম যেটা জিনিস বলবো সেটা হলো আমাদেরকে যতদিন এই অতিমারি বা এই প্যান্ডেমিক চলতে থাকবে ততদিনই WHO 5টা জিনিসের কথা বলছে। এই 5টা পিলার, 5টা জিনিসের কথা আমাদেরকে মনে রাখতেই হবে। প্রথম বলছে, প্রথম 3টা হলো আমাদেরকে সরাসরি এই অতিমারি বা এই জীবাণুর সঙ্গে সম্পর্কিত। সেটা হলো প্রথমটা হলো সাপ্রেস, 2 নম্বর হলো প্রোটেক্ট, 3 নম্বর হলো কেয়ার। মানে এই 3টা কিন্তু মানে আজকে সংক্রমণ যত 12% নিচে নেমে গেছে, আমাদের আরো যদি কমবে, আমাদের 5% নিচেও যদি চলে যায়, তখনও কিন্তু এইটা চালায় যেতেই হবে। সাপ্রেস করা মানেই হলো যে ট্রান্সমিশনটা সাপ্রেস করা, এবং ট্রান্সমিশন সাপ্রেস করার জন্য আমাদের খালি ওই মাস্ক পরলেই হবে না, বা শুধু সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের দেশে কোনোভাবেই সম্ভবপর হয় নাই। হয়তো হাত ধোয়া বা স্যানিটাইজার ইউজ করা কিছুটা সম্ভবপর হয়েছে। শুধু এই 3টা জিনিস করলেই হবে না। সাপ্রেস করতে হইলে আমাদেরকে মুস্তাক ভাই মানে টেস্ট নিয়ে অনেক কথা বলছেন, ডিভিশন ওয়াইজ টেস্টের অবস্থা, তারপরে টেস্ট যখন বেশি ছিল তখন আমাদের কতটুকু সংক্রমণ আমরা পাওয়া গেল, তারপরে টেস্ট কমলো, তারপরে সংক্রমণেরটা কি তাই রয়ে গেল কিনা। মানে টেস্টটা কিন্তু আমাদেরকে সব সময় করতে হবে, এবং টেস্টের উপরে গুরুত্বটা কোনোভাবেই কমানো যাবে না। মাঝখানে যে টেস্টের জন্য টাকা পয়সা নেওয়া শুরু হলো, ফি নির্ধারণ, ওতে করে কিছুটা কমে গেছিল, তারপরে আবার এটা ফিটাকে কমানো হলো, ফিটার মানে পুনর্নির্ধারণ করা হলো। তো সো দেয়ারফর এইটা কিন্তু আমাদেরকে চিন্তা করতেই হবে যে টেস্ট শুড কন্টিনিউ এট এনি পেস, কিন্তু টেস্ট করলেই চলবে না। টেস্টের পাশাপাশি এই সাপ্রেশনের জন্য যেটা দরকার, আইসোলেশন। আমরা যে
আজকে বোধহয় প্রায় 1800 রুগী মতন পজিটিভ হয়েছে। এই পজিটিভ রুগীগুলা কোথায় যাচ্ছে? এই পজিটিভ রুগীগুলা বা এই পজিটিভ লোকগুলা এরা কি বাড়িতে থেকে যাচ্ছে, নাকি কিছু হাসপাতালে আসতেছে, নাকি কোন রকম আইসোলেশন সেন্টারে পাঠানো হচ্ছে? দেখেন, আমাদের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত এই আইসোলেশন এবং তারপর কোয়ারেন্টাইনের কথা বলবো, এই দুটোর নিয়ে কোনোভাবেই আমরা কাজ করতে পারি নাই, আমরা কাজ করি নাই। আমরা বলছি এখানে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, সিএসও যাই বলেন, আমরা উই হ্যাভ নট বিন এবল টু ডু ইট প্রপারলি, আইসোলেট করতে পারি নাই। এবং আইসোলেশনের পরে যে লোকগুলোকে আইসোলেট করা হলো, সে তাকে এখন আইসোলেশন সেন্টারে রাখা হইলো বা বাড়িতে আইসোলেট করে রাখা হইলো, ওদেরকে জিজ্ঞেস করতে হবে যে ভাই, আপনি এই পজিটিভ হওয়ার আগে আপনি কয়জন লোকের সঙ্গে কোথায় কোথায় দেখা সাক্ষাৎ করছিলেন, কতক্ষণ ছিলেন। কন্টাক্ট ট্রেসিং আমরা দেখেন মানে সাংঘাতিক ভাবে ব্যর্থ কন্টাক্ট ট্রেসিং করতে গিয়ে। আমরা কিছুদিন আগে, এই মাস দুয়েক আগে, আইডিসিআর 8টা ডিভিশনে 8 জন মেডিকেল অফিসার পাঠাইলো যে তারা কন্টাক্ট ট্রেসিং এর জন্য সবার সঙ্গে মিলে কাজ করবে। কিন্তু ওই মেডিকেল অফিসার গুলো একে তো হলো জুনিয়র ছেলে পেয়ে, তাদের দ্বারা এই এখনকার হেলথ সিস্টেমের মধ্যে কোন লোকগুলাকে ব্যবহার করে কন্টাক্ট ট্রেসিং করতে হবে, মানে দে ডিডন্ট হ্যাভ এনি ক্লু যে কি করা যাবে। এবং কন্টাক্ট ট্রেসিং এর জন্য তো ফোন করতে হবে, তাই তো? ফোন করার জন্য সরকার পয়সা নির্ধারণ করছিল এবং পয়সাও এখনো রয়ে গেছে, বাট দ্যাট পয়সা হ্যাজ নট বিন ইউটিলাইজড এবং কন্টাক্ট ট্রেসিং কোনোভাবেই করা যায়নি। আচ্ছা, কন্টাক্ট ট্রেসিং এর পরে যেটা নাকি করতে হবে যে ওই লোকগুলার কাছে গেলে পরে ওদের মধ্যে থেকে কিছু টেস্টিং করতে হবে, আবার একটা যদি পজিটিভ বের হয় ওই লোকগুলো তাদেরকে আবার আইসোলেশনে পাঠাইতে হবে, আর বাকি লোকগুলাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে। তাদেরকে বলতে হবে যে ভাই, আপনি 14-15 দিন আগামী আপনি কেউ সঙ্গে মাখামাখি করবেন না, মেশামেশি করবেন না, আপনি একাই থাকতে থাকেন, আপনি যতটুকু পারেন আপনি মানে কোথাও যাবেন না, কোথাও মিশবেন না লোকজনদের সঙ্গে। and that also has never happened. কোয়ারেন্টাইন হইলো না। তারপরে যেটা নাকি হইলো যে এর মধ্যে থেকে কিছু লোকজন তো মানে ক্রিটিক্যালি ইল হইলো বা মডারেট ইলনেস এর পরে হাসপাতালে গিয়ে ভর্তি হইলো। হাসপাতালে গিয়ে ভর্তি হইলে সেখানে হাসপাতালে ম্যানেজমেন্ট ইজ ডিফারেন্ট। তো এখন আমাদেরকে ওই যে সাপ্রেশনের, মানে WHO সেই সাপ্রেশন, where is the suppression? এটা আজকে 12% মানে পজিটিভ মানে ইনফেক্টিভিটি রেটটা 12% এর নিচে নেমে গেলেও আমরা কিন্তু ওই সাপ্রেশনের কোনো অংশ এক্সেপ্ট টেস্টিং আর কিছুই করতেছি না। সো দেয়ারফর আমরা তাহলে পরে আমরা আনটিল আনলেস উই সাপ্রেস দি ট্রান্সমিশন, এ তো মানে আমাদের চলতেই থাকবে, মানে দীর্ঘায়িত হবে। এইখানে মানে বলে রাখা ভালো, সোহেল ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের শীতকালে হয়তো বা দ্যার কুড বি এ স্পাইক, একটা সেকেন্ড ওয়েভ হইতে পারে অক্টোবরের পর থেকে নভেম্বর ডিসেম্বরে, এবং ইট ক্যান প্রলং, এটা প্রলম্বিত হচ্ছে। মানে আমাদেরকে, আমরা যেখানে নাকি সাপ্রেশনের কাজটা যদি করতাম সবাই মিলে, তখন তাহলে পরে আজকে আর এটা এত বিলম্বিত হতো না। সাপ্রেশনের পরেই যেটা বলছে, উই হ্যাভ টু প্রোটেক্ট, আমাদেরকে যারা নাকি মানে ইনফ্যাক্ট হয়ে যেতে পারে তাদেরকে প্রোটেক্ট করতে হবে, এবং প্রোটেক্ট করার জন্য ওই মানে আমাদের যে স্টেপস গুলা, পার্টিকুলারলি মাস্ক পরা এবং ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং যেটা নাকি সম্ভবপর হয়নি, মাস্ক পরা, এবং যদি সাবান দিয়ে হাত না ধোয়া যায় তাহলে পরে কিছু স্যানিটাইজার ব্যবহার করা। স্যানিটাইজার এবং হাত ধোয়া এটা অনেক জায়গাতেই, পার্টিকুলারলি কলকারখানাতে কিছু ইউজ করা হচ্ছে, তারপরে অফিস আদালতে ইউজ করা হচ্ছে, হাসপাতালগুলোতে কিছু ইউজ করা হচ্ছে, কিন্তু মাস্ক পরাটা কিন্তু আমরা সেইভাবে আমরা মানে করতে পারি নাই। আমরা এটাকে মানে সর্ট অফ আমাদের বিহেভিয়ারটাকে চেঞ্জ করতে পারি নাই। এখনো খুবই অল্প সংখ্যক লোক মাস্ক পরে। আমরা তাহলে কিভাবে প্রোটেক্ট করবো, আমার নিজেকে কিভাবে প্রোটেক্ট করবো? আনটিল আনলেস আই ওয়্যার মাস্ক। মাস্ক না পরলে তো যে ইনফেকশন সেটা আমি তো নাক মুখ চোখ দিয়ে তো ঢুকেই যাবে।
আমাদের ইয়েতে ঢুকে যাবে। আর আমি যদি ইনফেক্টেড হই, আমি আরেকজনকে মাস্ক না পরলে আরেকজনকে ট্রান্সমিট করেই ফেলবো। সো প্রোটেকশন ইজ অলসো নট হ্যাপনিং। আমাদের, আমি জানি না যে আমাদের এতই বিলম্ব হবে, মানে আগামী বছরেও দেখতে থাকবো যে এই একই ধরনের অবস্থাই হচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট, মানে ফার্স্ট 3 পিলারের লাস্ট পিলারটা হলো কেয়ার। এই কেয়ারটা হইলো দ্যাট ইজ রিলেটেড, আমাদের যে ডেথ গুলা দেখতে পাচ্ছি এখন, সেই ডেথের সঙ্গে সম্পর্কিত। মানে এইখানে হইলো যে হাসপাতালে ম্যানেজমেন্টটা কিরকম, সেইখানে কতটুক আর কি করলে পরে কিছু ডেথ রিডিউস করা যেতে পারে। আবার বাইরে যেসব লোক, কিছু লোকজন কিন্তু বাইরে বাড়িতে থেকেই মারা যাচ্ছে, সেইখানে কি করা যেতে পারে। এবং এই দুই জায়গাতে পার্টিকুলারলি বাড়ির ডেথ গুলাকে মানে যদি আমরা মানে ওই ফোন করতে পারতাম, যদি ফলো আপ করতে পারতাম, তাহলে হয়তো বা আমরা আরেকটু কিছু সাজেশন দিতে পারতাম এবং আরো কিছু সাপোর্ট দিতে পারতাম, যাতে করে ওইখানে লোকগুলা যেন না মারা যায়। এবং এইখানে একটু বলে রাখা ভালো যে আমাদের কিন্তু আমাদের কালচারালি আমরা যেটা, যে আমাদের ভয় এবং মানে ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, টেনশনের জন্য কিন্তু আমরা মৃত হয়ে যাই মারা যাওয়ার আগে। সো দেয়ারফর ওইটা, মানে চাইনিজ একটা ডেলিগেশন আসছিল আমাদের বাংলাদেশে, এবং তাদের প্রথম কথাই ছিল যে তাদের স্টেপস অফ ট্রিটমেন্টের মধ্যে বা স্টেপস অফ কেস ম্যানেজমেন্টের মধ্যে প্রথম স্টেপটাই ছিল you will have to provide the nutritional support and psychological support. প্রথম স্টেপ, before you start any medicine, before anything start করার আগে, মানে তাকে লোকজনকে যদি মেন্টাল সাপোর্টটা দেওয়া যায়, তাহলে ওই বাড়ির ডেথের মধ্যে থেকে হয়তো কিছু একটা দুই একটা কে হয়তো আমরা সেভ করতে পারি। তো এই প্রথম তিনটা যে পিলার, সাপ্রেস, প্রোটেক্ট এন্ড কেয়ার, এখন পর্যন্ত উই হ্যাভ নট বিন এবল টু ডু আপ টু ইটস ফুলেস্ট এক্সটেন্ট। আমাদের যা সম্পদ আছে এটা দিয়ে কিন্তু এটা করা সম্ভব। আমাদের এইখানে মানে এমন কিছু রকেট সায়েন্স নাই যে এটা আমরা প্রয়োগ করতে পারবো না, এটা অবশ্যই করা যাবে। পরের দুইটা ইটস অল রিলেটেড উইথ জীবিকা, মানে জীবন ও জীবিকা। প্রথম অংশটুকু জীবনের জন্য, আর পরেরটা হলো জীবিকা, জীবিকাতে রিকভার এবং সাপোর্ট। এইগুলা সবই হলো ইকোনমিক কন্ডিশন, ডেভেলপমেন্টাল কন্ডিশন। মানে হাউ ডু ইউ মানে রিকভার দি অল দি থিংস হুইচ উই হ্যাভ লস্ট। মানে এই রিকভার অ্যান্ড সাপোর্টের মধ্যে আমাদের থেকেও সবচেয়ে বেশি মানে আমাদের দায়িত্ব হবে সরকারের, ওইখানে সরকারের দায়িত্বটা হলো সবচেয়ে বেশি। তবে প্রথম তিনটাতে মানে আমাকে প্রফেসর নজিয়া যেটা বললো যে মানে এনজিওস এন্ড দি সিভিল সোসাইটিস, দি ভলান্টিয়ার অর্গানাইজেশন, হাউ কুড দিজ অর্গানাইজেশন কুড হ্যাভ সাপোর্টেড, সেইখানে একটা জিনিস বলা ভালো, যে আমি সেকেন্ড যে পোর্শনটা আমার বলার সেটা হলো রিস্ক কমিউনিকেশন এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট। দিস টু থিংস ওয়ার টুগেদার। WHO যত রকমের মানে পাবলিকেশন বা ইয়ে আছে গাইডলাইন, তার মধ্যে রিস্ক কমিউনিকেশন, কমিউনিটি এঙ্গেজমেন্ট। এবং সোহেল ভাই খুব ভালো মতোই বলছেন যে উই হ্যাভ নট বিন এবল টু কমিউনিকেট। আমরা খুব ভালো মতে লোকজনদেরকে বুঝাইতেই পারি নাই, খালি দেখাইছি হাত ধুইতে হয়, খালি দেখাইছি একটুখানি মাস্ক পরতে হয়। মাস্কটা কেন পরতে হবে, না পরলে কি হবে। এখন পর্যন্ত কানাডাতে, আমি শিওর যে অনেকে এই খবর জানেন যে কানাডাতে মানে মাস্ক না পরলে সেইখানে 1000 কানাডিয়ান ডলার ফাইন হয়। সো ক্যান ইউ জাস্ট বিলিভ যে কত স্ট্রংলি, কত স্ট্রিক্টলি দে আর ফলোইং দি মানে এইসব আমাদের সাপ্রেশন এবং প্রোটেক্টের যে প্রিন্সিপালস গুলো সেগুলো ফলো করছে। আমরা এই জায়গাতে আমরা ভালো মতে কমিউনিকেট করতে পারিনি, রিস্ক সম্পর্কে বুঝাইতে পারিনি, অ্যাজ সাচ মানুষের বিহেভিয়ারটা চেঞ্জ করা যায় নাই। তবে এইখানে ওই যে সেকেন্ড পার্ট অফ দিস হোল থিং, এটা হলো কমিউনিটি এঙ্গেজমেন্ট। এইখানে অবশ্যই যখন সরকার যখন প্রথম থেকে প্ল্যান করলো সে যে কি করবে না করবে, হাসপাতাল কিভাবে রেডি করবে, সেই বসুন্ধরাতে 1200 বেডের আইসোলেশন সেন্টার করবে ইত্যাদি যখন প্ল্যান করলো, তখন কখনোই এনজিও, সিভিল সোসাইটি, volunteer organization, there are youth groups,
উইমেন ক্লাবস ইত্যাদি কাউকেই ডাকে নাই, কাউকেই ডাকে নাই। এবং এখানে বলাই হচ্ছে যে হোল অফ সোসাইটি এনগেজমেন্ট, মানে এইখানে এই কাজটা এরকম যে পথের যে রিক্সাওয়ালা সেও কিন্তু পার্টিসিপেট করতে পারে এই আমার সাপ্রেস অ্যান্ড প্রোটেক্টের মধ্যে। কেয়ারে হয়তো বা রিক্সাওয়ালা পার্টিসিপেট করতে পারবে না, মানে যে নাকি মানে দৈনিক মজুরি করে, মানে দিনমজুর, সেও কিন্তু পার্টিসিপেট করতে পারে। কিন্তু আনফর্চুনেটলি এটা হয়তো বা কোনোভাবে মিস হয়েছে যে গভর্নমেন্ট আমাদের এই পার্টিকুলার এনজিও, মানে দিস ইজ সেড, আমাদের দেশে দিস ইজ সেড টু বি এ কান্ট্রি অফ এনজিওস, সেইখানে ব্র্যাককে কিছু হয়তো বা বলছে মানে কাজ করার জন্য, কিন্তু সব ছোট ছোট অর্গানাইজেশন সেই একদম মানে গ্রাম লেভেলে, উপজেলা লেভেলে কোনো অর্গানাইজেশনকে মানে মানে এইসব কাজের জন্য সম্পৃক্ত করা হয় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিব যে নিজের উদ্যোগে একটা এনজিও, মানে একটা তারা 1500 ভিলেজে, 1500 ভিলেজেস অল ওভার দি কান্ট্রি, তাদের নিজস্ব কাজ ছিল সেসব 1500 ভিলেজে, তারা ওইখানে ওই গ্রামের লোকজনদেরকে, গ্রামের ইউথদেরকে, গ্রামের ওইখানকার লোকাল ইলেক্টেড মেম্বারদেরকে, লোকাল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদেরকে ইনভলভ করে, কারণ ইট হ্যাজ টু বি এ হোল অফ দ্য সোসাইটি। লোকাল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে ওরা ওইখানে লোকালি প্ল্যান করে, ইভেন দে ক্রিয়েটেড আইসোলেশন সেন্টার ইন স্কুলস, স্কুলে আইসোলেশন সেন্টার করে সেখানে আইসোলেশনে রাখছে লোকজনদেরকে। তখন সেই লোকগুলা খাবে কেমনে করে, সেই লোকগুলার পরিবার কি খাবে কোথায়, তারা ওইখানে খাবারেরও ব্যবস্থা করছে। এবং এটা কেরালার একটা ভালো উদাহরণ হইল যে কেরালা পুরো রাজ্যে তারা 3000 কমিউনিটি কিচেন ওপেন করছিল, মানে কমিউনিটিতে যাতে করে ওই খিচুড়ি আর ওই ডাল চালের খিচুড়ি আর সবজি এটাই রান্না করে সবাইকে খাওয়াইতে হবে। এবং এটা ওই লোকালি লোকজনরাই করছে, এবং এই 1500 জায়গাতেও লোকালি লোকজনরা করছে। সো ইট ইজ পসিবল যে করোনা রেজিলিয়েন্ট ভিলেজ তৈরি করা। আমি ওনাদের ওই এক্সাম্পলের পরে আমি এখনো চেষ্টা করতেছি যে ওই ধরনের একটা এক্সপিরিয়েন্স কোন একটা ছোট্ট শহরেও করা যায় কিনা। মানে ছোট্ট শহরেও তো আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে, মেয়র, কাউন্সিলর, আমাদের ওইখানে প্রশাসনের লোকজন আছে, আমাদের ওখানে সবকিছুই আছে, এবং লোকজন মানে জনগণও আছে। তো বাট আমাদের দেখতে হবে যে ওই ভিলেজ কালচার এবং মানে আরবান কালচার, মানে রুরাল কালচার এন্ড দ্য আরবান কালচার ইজ টোটালি ডিফারেন্ট। সো দেয়ারফর ওইখানে অনেক চ্যালেঞ্জ আছে আরবানে এটা এই ধরনের ওই 1500 ভিলেজের এক্সপিরিয়েন্সটাকে সরাসরি মানে ট্রান্সফার করা, ইট ইজ ডিফিকাল্ট। হাউএভার মানে এটার চেষ্টাটা অবশ্যই করতে হবে। তবে এটা ঠিক যে এনজিওরা তো আগায় আসে নাই, বা মানে এনজিও সিএসওরাও তো খুব মানে নিজের থেকে মানে প্রোঅ্যাক্টিভলি আগায় যায় নাই। এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কিছু ভয় তো ছিলই, প্রথম দিকে কেউই আগায় নাই। প্রথম দিকে এমন অবস্থা হলো যে সরকারের মধ্যেও লোকজনরা আগায় নাই। আমি এটার একটা উদাহরণ দিব, এবং এই উদাহরণটা আমি অনেক জায়গায় দিই, যে আমাদের মিনিস্ট্রিতে কিন্তু 2টা ডিভিশন আছে, হেলথ সার্ভিসেস ডিভিশন, আরেকটা ডিভিশন হলো ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড মেডিকেল এডুকেশন। আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা, যখন নাকি প্ল্যানিং হচ্ছিল প্রথম দিকে এবং আমরা তখন অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পাই, আমি প্রথম আগের ডিজিকে বললাম যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর লোকগুলা কই। ফ্যামিলি প্ল্যানিং এর কিন্তু ওই যে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশন আন্ডারে তো ফ্যামিলি প্ল্যানিং এর কিন্তু একটা প্যারালাল স্ট্রাকচার আছে, ডাক্তার আছে, নার্স আছে, প্যারামেডিক আছে, নার্স নাই প্যারামেডিক আছে, ল্যাব টেকনিশিয়ান আছে, মেডিকেল টেকনোলজিস্ট আছে, ফিল্ড ওয়ার্কার আছে। ওয়ার আর দে? ক্যান দে নট বি ইউটিলাইজড? তাদেরকে কি ব্যবহার করা যায় না? অবশ্যই যায়। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। I talked with the secretary of the family welfare division. উনি বললো যে হ্যাঁ আমরা এটা খুবই খুবই দেখতেছি যে এটা কি করা যায়।
বাট আলটিমেটলি দে ওয়ার নট ইনভলভড। মানে ওই যে হোল অফ দি মিনিস্ট্রি ওয়াজ অলসো নট ইনভলভড। মানে দূরে তো রইলো এনজিও এবং সিএসও এবং অন্যরা তো দূরেই রইল। মানে আমাদের এইখানে মানে মানে প্রথম দিককার এটা প্ল্যানিং এর মানে খুব বড় ধরনের সমস্যা হইতে এই তাড়াহুড়ো করে মানে সব ঝাঁপায় পড়লাম আমাদের ইয়েতে। তারপরে সেখানে আমরা পিছনে ফিরে আর দেখি নাই যে কি জিনিস আরো নতুন করে করা যেত, এবং সেই প্রোঅ্যাক্টিভলি এনজিও সিএসও এরাও আগায় আসে নাই, এবং ওরা তো রয়েই গেল, পিছনেই রয়ে গেল। তো এইখানে আজকেও সময় আছে, সময় এখনো চলে যায়নি। সোহেল ভাই, মুস্তাক ভাই যেভাবে দেখাইছে মানে চিত্র, এই চিত্র কিন্তু আমরা আরো কমায় ফেলতে পারতাম। এই চিত্র, সংক্রমণের চিত্র এবং ইনফ্যাক্টিভিটি, পজিটিভিটি রেট এবং আমাদের যে আনফরচুনেট ডেথস, এগুলো কমাতে পারতাম। এই আনফরচুনেট ডেথস এর জন্য আমাদেরকে মানে মানে আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। যে লোকগুলা মারা গেল বা যে লোকগুলা গিয়ে ভর্তি হচ্ছে, তাদের কেস রেকর্ড গুলা রিভিউ করলে পরে হয়তো আরো কিছু তথ্য পাওয়া যাবে, এবং সেগুলাকে হয়তো বা ভবিষ্যতে ইউজ করা যেতে পারে। এবং প্রত্যেকটা কাজের জন্য আমি মনে করি যে এখনো সময় আছে। আমরা উই ক্যান অল ওয়ার্ক টুগেদার, ইটস এ হোল অফ সোসাইটি, আনটিল এন্ড আনলেস আমরা সোসাইটির সবগুলা লোক কাজ করি। আমাদের দেখেন এই হাসপাতাল গুলাতেই, মেডিকেল কলেজগুলোর কথা চিন্তা করেন, যে মেডিকেল কলেজগুলার যেসব মানে মানে নন ক্লিনিক্যাল যে প্রফেসররা, লেকচারাররা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দে ওয়ার অল সিটিং কোয়াইট, মানে তাদেরকে ইউটিলাইজ করা হয়নি। তো সো দেয়ারফোর এইখানে আমাদেরকে এখন নতুন করে আবার হয়তো বা চিন্তা করতে হবে যে ওই হোল অফ সোসাইটি অ্যান্ড দি হোল অফ দি গভর্নমেন্ট, হোল অফ দি পাবলিক সেক্টর গভর্নমেন্ট, হাউ দে ক্যান বি ইনভলভড। কেননা এখানে শুধুমাত্র মিনিস্ট্রির, আবার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের দায়িত্ব না, এইখানে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের দায়িত্ব আছে, বিশাল বড় দায়িত্ব আছে, কিন্তু আনফরচুনেটলি আই এম নট শিওর দ্যাট হোয়ার দে আর। মানে আমাদেরকে এখনো সময় আছে যে আমরা এনজিও, সিভিল সোসাইটি, ভলান্টারি অর্গানাইজেশন এবং সরকারের সব ধরনের লোকজনদেরকে নিয়ে একসঙ্গে যদি আবার কাজ করি, তাহলে অবশ্যই সাপ্রেস, প্রোটেক্ট এন্ড কেয়ার এটা অবশ্যই ভালো মতো দিতে পারবো। অবশ্যই মুস্তাক ভাই যেটা বলছিলেন যে আমাদের লকডাউন করা এবং রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, হয়তো বা এখন আর ওইরকম ভাবে লকডাউন করা যাবে না, কেননা ওই যে রিকভার এন্ড সাপোর্টের কাজ চলছে এখন। সো দেয়ারফর জীবিকার কাজ চলছেই। তো সো দেয়ারফর আমাদেরকে হয়তো বা ক্লাস্টার কিছু করতে হবে, যে একটা পাড়াতে হয়তো দুটো বাড়িতে 4টা রুগী আছে, সো লেটস ওয়ার্ক অন দোজ 4 কেসেস। ওই 2টা বাড়ির 4টা কেসকে আমরা হ্যান্ডেল করি, এদের মধ্যে থেকে আইসোলেশনের যদি সেন্টারে রাখতে হয় সেন্টারে রাখি, এবং এদের পরিবারকে যদি খাওয়াতে হয় খাওয়াই, এদের কন্ট্যাক্ট ট্রেসিং করি, মানে ওইগুলা কাজ করি, ছোট ছোট কাজই করি, কিন্তু করি। তা না হলে আমাদের কিন্তু এটা প্রলম্বিত হবে এবং আনফরচুনেট ডেথস গুলা হতেই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ ফায়সাল ভাই, আপনি সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন জীবন আর জীবিকার যে পিলার গুলা, খুব সুন্দর করে বুঝিয়েছেন। তো আমি একটু আপনার কাছে একজন কোয়েশ্চেন করেছি, উনি এনজিও তে কাজ করে, আমাদের অ্যালামনাই, রেহান রাজু। উনি লিখেছেন যে প্রথমে একটা কোয়েশ্চেন করেছেন, তারপর লিখেছেন আপনি যেহেতু বলেছেন এনজিওরা আগায় আসছে না, উনি লিখেছেন ইট ইজ গভর্নমেন্ট টু ইনভলভ এনজিও, ইট ইজ এ টোটালি নিউ ডিজিজ, এনজিওস হ্যাভ নো এক্সপিরিয়েন্স এন্ড রিসোর্সেস। তো উনি জানতে চেয়েছেন যে রুরাল এরিয়াতে মাস্ক ব্যবহার করছে না, হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করছে না, তো কিভাবে এটা আমাদের লং টার্ম কমিউনিটি অ্যাওয়ারনেস এর জন্য আমাদের লং টার্ম প্ল্যান কি গভর্নমেন্টের, এবং এনজিওরা কিভাবে ইনভলভ হতে পারে? আপনি অলরেডি কিছুটা আনসার করে ফেলেছেন অবশ্য ফায়সাল ভাই, তারপরও যদি কিছু অ্যাড করতে চান রেহান কোয়েশ্চেনটা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রশ্নটা খুবই মানে স্বাভাবিক প্রশ্ন, যে গ্রামে লোকজন মাস্ক পরছে না, এখন কিভাবে ওদেরকে বুঝানো এবং ওদেরকে মাস্ক পরানো। মানে এইখানে আমাদেরকে ওই যে সবাই যদি সম্পৃক্ত হয়, মানে আমি যখন হাসপাতালে যাই, আমি আমার মিসেস এরকে হাসপাতালে নিয়ে যেতে হয় প্রায়, তো ওখানে গেলে পরেই হাসপাতালে তো ম্যান্ডেটরি মাস্ক পরা, ওইখানে আমি ইভেন ডাক্তারকেও দেখি মাস্ক পরে নাই। আমি ডাক্তারকে বলি যে কেন মাস্ক পরেন নাই,
মানে আমাকেও বলতে হবে, নট দ্যাট যে অথরিটি আগায় এসে বলবে। এইখানে আমাদেরকে সবাইকেই কাজ করতে হবে, এনজিওদেরকে আগায় আসতে হইতো। এনজিওদের রিসোর্সেস নাই ঠিকই, কিন্তু এনজিওরা কিন্তু রিসোর্সেস জোগাড় করতে পারে। আমি তো বললাম তো, ওই 1500 ভিলেজের আপনি যদি ওদের ইতিহাস মানে ওদের হিস্ট্রি স্টোরিটা শোনেন, তাদের ওই ভলেন্টিয়াররা, তাদের ওইখানকার স্থানীয় নেতৃত্বরা 4 কোটি টাকা লোকালি অর্গানাইজ করছে। দে কুড কালেক্ট 4 কোটি টাকা। তো ওই 4 কোটি টাকা সব জায়গায় হয়তো সম্ভবপর হবে না, এইখানে হয়তো বা কিছু মানে বড় লোক ছিল, বহু বড় লোক ছিল, তো সো দেয়ারফর দে হ্যাভ অ্যাকচুয়ালি ডোনেটেড লট অফ মানি। কিন্তু অন্য জিনিস তো ডোনেট করতে পারে। 500টা মাস্ক বানায় নিয়ে আসেন না আপনি। আমি প্রথম দিকে সরকারকে একটা মানে সাজেশন দিছিলাম যে আমাদের দেশে প্রায় 4000 গার্মেন্ট ফ্যাক্টরি আছে। প্রত্যেককেই বলি, প্রত্যেকটা গার্মেন্ট ফ্যাক্টরিকে বলি, তাদের যে ওই যে কাপড়গুলা যেগুলো নাকি মানে মানে আশেপাশে থেকে যেগুলো পড়ে যায় মানে ফেলে দেওয়া হয়, ওইগুলা দিয়েই তারা যদি প্রত্যেকে যদি 1000 করে মাস্ক বানায় দেয়, তাহলে দেখেন কত কত সংখ্যক মাস্ক। এবং সেই মাস্কগুলা আমি আমার পুলিশের হাতে এবং অন্যান্য ভলেন্টিয়ারদের হাতে ধরায় দিই, যে তারা যেন এটা যাকে দেখবে যে পড়ে নাই তাকে যেন পড়ায় দেয়। সো ফ্রি মাস্কের কিছু অ্যাভেলেবিলিটি হবে। যাই হোক, এটা হলো যে মানে নিজের থেকে উদ্যোগ নেওয়া এবং স্থানীয়ভাবে অন্য লোকজনদেরকে সাহায্য নিয়ে একটা ছোটখাটো পরিকল্পনা করা, তাহলেই সম্ভব। ধন্যবাদ। আসলে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে কোঅর্ডিনেশন মানে করে কাজ করলে আমাদের এইটা অনেক সম্ভব, আমাদের এই রোধ করা ইনফেকশনটা। একটা কোয়েশ্চেন ছিল, আমি ডক্টর ফারুকী ইজ দ্য লাস্ট প্রেজেন্টার, ওনার কাছে যাওয়ার আগে আমি একটা কোয়েশ্চেন করতে চাই মোস্তাক ভাইকে। উনি হচ্ছে আজাদ ইকবাল। ওনার ব্যক্তিগত ধারণা যে 2 মাসের নড়বড়ে লকডাউনে বাংলাদেশ কয়েক বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। আমাদের কি এমন কোন আশঙ্কা আছে যে অক্টোবর 20 থেকে মার্চ 21-এর মধ্যে আবার এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হওয়া মানে হতে পারি আমরা, আর নাকি এইভাবে আমরা নিউ নরমাল যে আমরা বলছি সেটাই জোরদার করা উচিত? এটা ওনার প্রশ্ন। উনি আজাদ ইকবাল উনি প্রশ্ন করেছেন। মোস্তাক ভাই থেকে আপনি আনসার করবেন, লকডাউন হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখুন, হ্যাঁ, লকডাউন মানে আমাদের সোশ্যাল এন্ড পাবলিক হেলথ মেজার, যেটা ডক্টর সোহেল বলছিলেন, যে 26শে মার্চ থেকে সারা বাংলাদেশে যাতায়াত নিয়ন্ত্রণ এবং ঘরে থাকবার জন্য বললাম স্টে অ্যাট হোম। এটা যদি না করা হতো তাহলে যে সংক্রমণ শুরু হয়েছিল হয়তো এপ্রিলের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমাদের ওইরকম পিক সংক্রমণ দেখা যেত, যেটা চীনের উহানে বা নিউ ইয়র্ক শহরে কিংবা ইটালিতে লম্বার্ডিতে দেখা গিয়েছিল। ইটালি, ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তারা প্রথম পর্যায়ে তারা লকডাউন নামে খ্যাত এই যে যাতায়াত নিয়ন্ত্রণ করেনি, কারণ প্যান্ডেমিক প্রিপারেডনেস এবং রেসপন্স প্ল্যান যেটা বাংলাদেশও করেছে, বলা হয়েছে সংক্রমণ যখন কমিউনিটি ট্রান্সমিশনে যাবে তখন সব বন্ধ করা হবে ডিস্টেন্সিং। কিন্তু আমরা সহ তৃতীয় বিশ্বের সব দেশ আদার দেন ইউরোপ আমেরিকা আমরা প্রিএমটিভ এই লকডাউন করে দিলাম। ফলে এই 10-12টা দেশ বাদে আর কোথাও কিন্তু এরকম শার্প রাইজ স্পাইক দেখা যায় নাই। কাজেই আমাদের ক্ষতি হয়েছে অর্থনৈতিক-ভাবে, প্রান্তিক মানুষ বিশেষ করে, কিন্তু আমরা তো একটা বিশাল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছি, যে আমরা এরকম মানে শত শত মৃতদেহ, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত একদিনে, সেটা থেকে আমরা বেঁচেছি। কিন্তু এখন যেভাবে আমরা একটা উদাসীন ভাব, কিছুই হবে না, আমাদের করোনা আসবে না, করোনা শহরে হবে আমাদের নাই, এটা হলে মনে হবে যে আমাদেরকে আবারও ওই জায়গায় না গেলে আমাদের জীবন রক্ষা করা যাবে না। তো আমি ফয়সাল ভাইয়ের কথা শুনছিলাম, খুবই মানে কথা, মানে ন্যায্য কথা এবং জাস্টিফাইড কথা, যে আমরা যদি এই সংক্রমণ কমানোর জন্য সক্রিয় উদ্যোগে না যাই সরকার এবং জনগণ, তাহলে কিন্তু আমরা যেই পিক পয়েন্ট, যে সংক্রমণের বিস্ফোরণটা আমরা এড়িয়ে যেতে সক্ষম হয়েছি এপ্রিল মে মাসে, সেটা আমাদের আবারও হতে পারে। কাজেই ওইরকম দেশব্যাপী লকডাউন যেন না করতে হয়, ফয়সাল ভাইয়ের কথা ছোট ছোট ক্লাস্টার ভিত্তিক যেন আমরা সোশ্যাল এন্ড পাবলিক হেলথ মেজার করতে পারি, সেই ব্যবস্থা আমাদের। ধন্যবাদ। সোহেল ভাই কি এখানে কিছু অ্যাড করতে চান? কমিউনিটি অ্যাওয়ারনেস এর জন্য, লং টার্ম কমিউনিটি অ্যাওয়ারনেস এর জন্য আমরা কি করতে পারি, একটা কোয়েশ্চেন ছিল, একটু অ্যাড করতে চান যদি কিছু? আমার মনে হয় ফয়সাল ভাই যেটা বলেছেন সেটাই আসলে
এতদিন আমরা যে সিএসও বা এনজিওদেরকে একেবারে মানে এই যে কি বলে অ্যাওয়ারনেস ক্রিয়েশন এগুলো থেকে দূরে রেখেছিলাম, সরকারি সব করবে এরকম একটা ভাব নিয়ে চলছিল। এটা না করে আসলে এই ছোট ছোট এনজিও গুলোকে সম্পৃক্ত করা দরকার, এখন থেকে করলেও লাভ হবে। বিশেষ করে মাস্ক বিতরণ, মাস্ক করার জন্য মাস্ক ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, এবং হাসপাতালগুলোতে গিয়ে মাস্ক দেওয়াটাও একটা ব্যাপার। আমরা যে উপজেলাতে কাজ করি, কয়েকটা সিলেটের কয়েকটা উপজেলা, ওখানে কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম আবার ভিজিট মিটিং এ, ওখানে উপজেলা হেলথ অফিসারের শুধু একটাই আমাদের কাছে অনুরোধ ছিল, আপনারা কিছু মাস্ক, আমার রোগীগুলো যখন আসে ওদেরকে আমরা একটা করে মাস্ক দিতে চাই, কারণ ওতে নিজেরাও সেফ ফিল করে এবং রোগীরাও বোঝে। আমরা অবশ্য চেষ্টা করেছি আমাদের নিজস্ব ফান্ড থেকে ওখানে বিশেষ করে হাইপারটেনশন ক্লিনিকে মাস্ক দিয়ে দেওয়া। এরকম ভাবে অনেক এনজিও গুলো কিন্তু এই কাজগুলো করতে পারে, অনেকেরই রিসোর্স আছে, বেশি রিসোর্স তো লাগে না এগুলো আসলে। ধন্যবাদ। এখন আমরা লাস্ট প্রেজেন্টেশনে চলে যাই। ডক্টর এমএইচ ফারুকী, উনি এনভায়রনমেন্টাল এক্সপার্ট। ওনার কাছে জানতে চাই আমরা ওয়ার্ক প্লেস সেফটি, যেহেতু আমরা জীবিকার তাগিদে এখন সবকিছুই খুলে দিয়েছি শুধু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া, তো আমরা কিভাবে নিজেদেরকে সেফ রাখতে পারবো ইন ওয়ার্ক প্লেস সেফটি ইন দিস এন্ড প্রিভেনশন ফ্রম কোভিড-19, এটা বলার জন্য আমি ডক্টর ফারুকীকে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর নাজিয়া। আমার মনে হয় যে এখন এতক্ষণ ধরে আমাদের মোস্তাক ভাই বা সোহেল রেজা ভাই এবং ফয়সাল ভাই যে বক্তব্যকে রেখেছেন, এটা কিন্তু আমাদের অনেকটা দিক নির্দেশনা দেওয়া হয়ে গেছে। কারণ মোস্তাক ভাই কিন্তু বর্তমান পরিস্থিতিটা, আমাদের অসুস্থতার যে ক্ষেত্রটার যে অবস্থানটা, সেটা উনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। সোহেল রেজা ভাই যে জিনিসটা প্রজেকশন করেছেন যে ভবিষ্যৎটা আমাদের কি হতে পারে, এই যে এখন যে রোগটা বাড়তেছে কি কমতেছে, সংক্রমণের হারটা কি বাড়তেছে কি কমতেছে, সেটার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কি হতে পারে সেটাও উনি বলেছেন। আর সবচেয়ে যে বিষয়টা কার্যকর বিষয়টা উল্লেখ করেছেন সেটা হলো ফয়সাল ভাই, যে আমাদেরকে কি করতে হবে। আমাদের যে আলোচনার প্রথম ইস্যুটা ছিল নিউ নরমালসি বিষয়। নিউ নরমালসি যেটা বলতে বিষয়টা আমার যেটা মনে হয় যে এখনো এই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে এই রোগটা প্রতিরোধ করা এবং নিজেদেরকে রক্ষা করার জন্য যেই কাজগুলো করতে হবে, সেই বিষয়গুলো আমরা যাতে নিজেরা চলার ক্ষেত্রে প্রতিদিনকে মতন করে করতে পারি, সেটাই সম্ভবত নিউ নরমালসি আমরা যেটা মনে করতেছি। তো সেই ক্ষেত্রে আমার বিষয়টা যদিও একটু প্রেক্ষাপটটা একটু অন্যরকম, তারপরেও সরি আমার বিষয়টা মোটামুটি ছিল যে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট এন্ড ওয়ার্কপ্লেস সেফটি মেজার। আমরা এটা একটু সত্যি কথা যে এই মুহূর্তে আমরা কোভিড-19 নিয়ে আমরা খুবই ব্যস্ত এবং চিন্তিত। এটাও ঠিক যে এই কোভিড-19 সময় আমাদেরকে যেভাবে বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও সীমিত হোক আর অসীমিত হোক, আমরা কিন্তু মানে নিজেদের যে মুভমেন্টটাকে একটা বাধ্য হয়েছে একটা সীমিত করতে। এই সীমিত করার মধ্যে দিয়ে কিন্তু একটা আমাদের এই পরিবেশের উপরে একটা প্রভাব বিস্তার করেছে। এটা শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বে। আমরা এর আগেও জানি যে এই করোনার আগ পর্যন্ত যে গ্রিন হাউস গ্যাসগুলা কিভাবে আমাদের দেশে বা ওয়ার্ল্ডে এই পরিবেশের উপরে বা জলবায়ু পরিবর্তনের উপর একটা প্রভাব বিস্তার করে, এবং সেটার সঙ্গে আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কতখানি ভূমিকা পালন করে সেটা আমরা জানি। এবং সে তার সঙ্গে দিয়ে যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বিষয়টা একটা যে ভয়াবহ একটা বিষয় আছে, সেটার মধ্যে দিয়ে যে আমরা আগামীতে একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হতে যাচ্ছে, সেটা নিয়ে আমাদের ওয়ার্ল্ডের যে পরিবেশবিদরা খুব বক্তব্য রাখছেন বা তারা সতর্ক করছেন। তার মধ্যে দিয়া যেমন দেখা যাচ্ছে যে মানে আমাদের যে সমুদ্রের পৃষ্ঠের যে উচ্চতা বাড়ছে, আমাদের অনেক জায়গার যে গ্লেসিয়ার গুলা বা বরফখণ্ড গুলা গলে যাচ্ছে এবং গলে গিয়ে এবং সেই বরফখণ্ড গুলা সমুদ্রের পৃষ্ঠের সঙ্গে মিশে তার যে উচ্চতা বেড়ে যাচ্ছে, তার সঙ্গে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন গুলো হচ্ছে, সেই বিষয়গুলাও আমাদের এখনো আলোচনা বিষয় আছে। তবে সৌভাগ্যের বিষয় যেটা যে এই কোভিড-19 মধ্যে দিয়ে যে আমাদের
এই ইয়েটা আসছে সেটাতে আমরা বলি এটাকে একটা ব্লেসিং হিসাবে আসছে কিনা পরিবেশের জন্য। আমরা কিন্তু এর মধ্যেও তো জানি যে এই সময়টা করোনা কালীনের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা তৈরি করছে, যেটা পরিবেশের উপর একটা ভূমিকা পালন করেছে বা কন্ট্রিবিউট করেছে, তার মধ্যে দিয়ে আমাদের 85% ওয়েটল্যান্ড বা জলাভূমি কিন্তু পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। আমাদের যে রিসোর্স গুলা, ন্যাচারাল রিসোর্স গুলা পার ক্যাপিটা বা পার পার্সন, সেটাও দেখা গেছে যে 40%-এর মতন কমে গেছে। এবং কিছুদিন আগে, 3-4 দিন আগে একটা ইয়ে বের হয়েছে, একটা রিপোর্ট, সেটা হলো লিভিং প্ল্যানেট রিপোর্ট। সেটা বলতেছে যে 68% ম্যামেলস, বার্ড বা অ্যাম্ফিবিয়ান্স বা রেপটাইলস বা ফিশ 1970 সনের পর থেকে প্রায় 68% তাদের সংখ্যাটা কমে গেছে। আমাদের এই যে পরিবেশের উপরে আমরা জানি যে ফ্রেশ ওয়াটার সাপ্লাই যেটা, সেটা কমে গেছে। আমাদের এগ্রিকালচারের যে ইয়েটা, উৎপাদন ক্ষমতাটা কমে গেছে। আমাদের বনায়নগুলা আমরা এখন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আমাদের ওশেনটা বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এটা আমাদেরকে একটা পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি নিচ্ছে। এবং অনেকেই ধারণা করছেন বা বলতেছেন যে কোভিড-19 মতন পরিস্থিতি এই এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশনের থেকেও হচ্ছে কিনা, সেটাও একটা চিন্তার বিষয়। এবং আমি এখনই বললাম যেটা, যে এই যে পরিস্থিতিটা, বিশেষ করে কোভিড-19 যে আমাদের যে অবস্থাতে ফেলে দিয়েছে, সে আমাদের ইন্ডাস্ট্রিগুলা বন্ধ, আমাদের ট্রাফিক বন্ধ, আমাদের রোডগুলা চলাচল বন্ধ ছিল, আমাদের নিজেদের চলাচলগুলাকে আমরা একটু সীমিত করেছিলাম। এই সীমিত করার মধ্যে দিয়ে আমাদের যে পরিবেশের উপর যে আমরা একটা ধ্বংস যজ্ঞ চালাচ্ছিলাম, সেটার জন্য একটা ব্লেসিং হিসেবে আসছে, একটা আশীর্বাদ হিসেবে আসছে। আমরা এইটার মধ্যে দেখেছি যে অনেকগুলার কিছু কিছু পরিস্থিতি উন্নয়ন ঘটেছে, বিশেষ করে এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি, এমনকি এগুলো একটা পজিটিভ সাইন হিসেবে আসছে। আমাদের দেশে বা অন্যান্য দেশে আমরা এখন দেখেছি অনলাইন শপিং হয়েছে। অনলাইন শপিং এর ফলে মানুষ যে বাজারে যাওয়া, গাড়ি ঘোড়া ব্যবহার করা বা এই জাতীয় যে দেওয়ার, মানে বিশেষ করে কার্বন ডাইঅক্সাইডটাকে এমিট করা, এগুলা পরিমাণটা কমেছে। যদিও এর মধ্যে দিয়ে অর্গানিক এবং লোকাল ফুডটা উৎপাদনটা বেড়েছে, বিক্রি বেড়েছে। আবার অনেক জায়গাতে আমাদের মানে বিশেষ করে লাইভ স্টক গুলা, যেমন গরু মাংস বা এগুলা, এই বিক্রিটা কমেছে। এই বিক্রি কমার জন্য অবশ্য তাদের জন্য আবার মিথেন গ্যাসটা, তাদের যে তাদের যে অর্গানিক ওয়েস্টটা, সেটা আবার যে এটা তৈরি করে, সেটা হলো মিথেন গ্যাসটা উৎপাদন করে। সেই মিথেন গ্যাসের পরিমাণটা আবার বেড়ে গেছে, যেটা কার্বন ডাইঅক্সাইডের থেকে যার ভূমিকাটা গ্রিন হাউস গ্যাস হিসেবে বেশি। এয়ার কোয়ালিটির কথাটা বললাম যে হ্যাঁ, এটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষিত এবং অনেক জায়গায় প্রমাণিত হয়েছে যে গত কয়েক মাসে, বিশেষ করে চায়না ছাড়াও অনেক জায়গার রিপোর্টগুলো, আমার কাছে সবগুলো রিপোর্ট এই মুহূর্তে নাই, তো যেটা দেখা গেছে যে কার্বন ডাইঅক্সাইড যে এমিশনটা, সেটা বিশেষ করে চায়নাতে 25% কমে গেছে, এবং নাইট্রোজেন অক্সাইডটার এমিশনটা 50% কমে গেছে। এবং দেখা গেছে যে মানে চায়নাতে প্রায় 337টা শহরের উপরে যে পরিবেশের একটা সমীক্ষা হয়েছে, সেটাতে দেখা গেছে যে এই এয়ার কোয়ালিটিটা 11% ডেভেলপমেন্ট হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইডও যেটা দেখা গেছে যে কার্বন এমিশনটা পুরা এপ্রিল মাসে 17% কমেছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় পর্যন্ত, এই সময় পর্যন্ত সবচেয়ে কম, সবচেয়ে বেশি রিডাকশনটা হয়েছে। এবং এইটাও ওয়াটার কোয়ালিটির ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন জায়গার রিপোর্টে যে পানির কোয়ালিটিটা ভালো হয়েছে। যেমন ভেনিসে একটা রিপোর্ট আসছে, যেটা ওখানকার যে ক্যানেল গুলাতে তাদের পানিগুলা বেশ স্বচ্ছ হয়ে আসছে। ইন্ডিয়াতে দেখা গেছে যে অনেকগুলো লেক, বিশেষ করে একটা সবচেয়ে বড় লেকটা হলো ভ্যাম্বাডান, সরি এই নামটা আমি ইয়েট করতে পারি না, যেটা ওইটাতে তার যে ওয়াটার কোয়ালিটিটা এবং এটা মানে ডিক্রিজ করেছিল, সেটা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার্স গুলা, সেটার পরিমাণটা প্রায় 16% কমে আসছে। এবং অনেক জায়গাতে দেখা গেছে যে অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন অক্সাইডটা 30-40% কমে যাওয়ার জন্য, বিশেষ করে প্যারিস, লন্ডন এবং নিউ ইয়র্কের এরিয়াতে, সিটিগুলাতে তাদের যে ওয়াটার কোয়ালিটিটাও ইমপ্রুভ করেছে।
এবং অনেক জায়গায় এই রিপোর্টগুলো আসা শুরু করেছে যে ওয়াটার পলিউশনটা কমেছে ডিউ টু রেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দ্য পিপল। এবং তার সঙ্গে অবশ্য আমরাও অনেক জায়গাতে খবর পাচ্ছি যে মাছের ব্যবহারটা, মাছের চাহিদাটাও কমে গেছে। তারপর পাশাপাশি আমাদের রেস্ট্রিকশনের জন্য আমরা নিজেরাও জানি যে আমাদের কক্সবাজারের যে খবরটা আমরা জানি যে কক্সবাজারে ডলফিনটা বেশি দেখা যাচ্ছে, কক্সবাজারে কাঁকড়া যেটা আমরা অনেক বছর ধরে দেখতে পাচ্ছিলাম না আমাদের সমুদ্র সৈকতে, সেটারও সংখ্যাটা দেখা যাচ্ছে। এবং এই বিষয়গুলা শুধু আমাদের দেশে না, অন্যান্য দেশেও রিপোর্টেড হচ্ছে এবং রিপোর্টগুলা আসতেছে এই বিষয়টা। কিন্তু পাশাপাশি যে আরেকটা বিষয়, অন্যান্য পরিবেশের উন্নতির পাশাপাশি যে বিষয়টা এখন নতুন করে ভাবনার ইস্যু হচ্ছে, সেটা হলো যে আমরা এখন বলতে চাচ্ছি যে বিশেষ করে কোভিড-19 একটা প্রিভেনশন মেজার হিসেবে আমরা মাস্ক ব্যবহার করার কথা বলতেছি। এই মাস্কটাকে কিভাবে আমরা আবার মানে যথাযথভাবে ম্যানেজ করতে পারি, তার ওয়েস্টটাকে কিভাবে মেনটেন করতে পারি, এটা বিষয় নিয়ে একটা চিন্তা করার একটা ইস্যু আছে। কারণ হলো আমরা যত্রতত্র মাস্ক ব্যবহার করতেছি এবং যত্রতত্র এই মাস্কটাকে ফেলে দিচ্ছি, এবং এটাও কিন্তু একটা পরিবেশ বিপর্যয়ের ঘটনার দিকে নিয়ে যাচ্ছে। এইটুকু পর্যন্ত আমি শুধু বলতে যাচ্ছি যে আমরা এইখান থেকে এই ইস্যুগুলাকে মাথায় রেখে আমাদের যে নিউ নর্মালসি, যে এই আমরা যে সীমিত ভাবে যে চলাচল করার একটা ব্যবস্থা আমরা শুরু করতে পেরেছিলাম, এবং যতটুকু ভাবে আমাদের জনগণকে অনেকগুলা বিষয়কে আমাদেরকে একটু নিজেদেরকে আমাদেরকে একটু ইয়ে করতে হবে, যেটা বলতে চাচ্ছি যে সমন্বয় করতে হবে, যাতে করে এই মাস মুভমেন্টটাকে মানে আমরা একটু কন্ট্রোলে আনতে পারি। এই বিষয়গুলো যদি আমরা কন্ট্রোলে আনতে পারি, আমার মনে হয় পরিবেশের উপরে আমরা যে একটা প্রভাব ছিল সেই প্রভাবটাকে ভালোর দিকে একটা কন্টিনিউ করতে পারি। এইটুকুই শুধু পরিবেশ সংক্রান্ত বিষয়ে আমার এই তথ্য শেয়ারিংটা। যে পরের বিষয়টা যেটা হলো যে ওয়ার্ক প্লেস সেফটি মেজার, এই সেফটি মেজারটার ক্ষেত্রে অনেকগুলা ইস্যু সামনে আসতেছে এখন। আমাদের যেমন মোস্তাক ভাই এবং ফয়সাল ভাই বলেছেন যে, বিশেষ করে মোস্তাক ভাই, যে স্কুলগুলা খোলার ক্ষেত্রে কি কি বিষয়গুলা খেয়াল রাখা, তদ্রুপ আমাদের যে কলকারখানা বা অফিস আদালত খোলার ক্ষেত্রেও কিন্তু কতগুলা বিষয়কে মাথায় রাখতে হবে। যেমন আমরা কিন্তু নতুন আমাদের যে অফিসগুলো খুলতেছে, কলকারখানাগুলো খুলতেছে, আমাদের কিন্তু একটা বিষয় আছে যে তার মধ্যে কিছু লোক মানে কোভিডে আক্রান্ত হয়েছেন। শুধু কোভিড না, তা এই মুহূর্তের মধ্যে এই সময়কালীন কিন্তু তারা তাদের যে ক্রনিক ডিজিজ গুলা তারা কিন্তু তাদের চিকিৎসা নিতে পারে নাই, এবং তাদের যে কিছু মর্টালিটিটা বা তাদের মরবিডিটিটার একটু স্কেলটা বাড়ছে। সেই ক্ষেত্রে এই লোকগুলো কিন্তু তাদের কর্মক্ষেত্রে চলে যাচ্ছে, এবং তাদেরকে মানে কতটুকু নিয়োগ করা যাবে সেই বিষয়টাকে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। কারণ আমরা দেখতে হবে যারা অলরেডি অসুস্থ বা যারা একটু প্রোন টু অসুস্থ হওয়ার জন্য যারা ঝুঁকিপূর্ণ, তাদেরকে কিভাবে আমরা রাখতে পারি সেটা একটা চিন্তার বিষয়। এটাও কিন্তু একটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং মাথায় রাখার জন্য যে আরো কতগুলা ইস্যু, যে এই বিষয়টা আমাদেরকে এই কলকারখানা বলেন, অফিস আদালতে বলেন, আমাদেরকে এই করোনার বা কোভিড-19টাকে ইনফেকশনটাকে ছড়ানোটাকে রক্ষা করতে পারে। সেই ক্ষেত্রে যে কতগুলা ইস্যু বা ফ্যাক্টর, সেটা হলো ডেমোগ্রাফিক ফ্যাক্টর গুলা, যেমন তার বয়সটা কিরকম, তার ফিটনেসটা সেরকম আছে কিনা, তার হেলথ স্ট্যাটাসটা ঠিক মতো আছে কিনা। এবং প্রতিটা অফিস আদালতে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কিভাবে এই জিনিসটাকে মেনটেন করা যায়, কিভাবে এই জিনিসটাই করা যায়। শুধু একজনকে দায়িত্ব দিয়েও করা যেতে পারে যে যিনি আসবেন কাজে যোগ দিতে, তাকে তার বয়সটাকে মানে সে কি কাজের জন্য যে উপযুক্ততা, তার উপযুক্ততা এখনো আছে কিনা সেই কারখানায় বা সেই অফিসে কাজ করার জন্য, সেই বিষয়টাকে মাথায় রাখা। তারপরে আসতেছে ওয়ার্ক প্লেস ইস্যুটা, যেটা হলো যে সুপারভাইজার তাদেরকে যিনি নিয়োগ আসতেছেন, যিনি যোগ দিচ্ছেন, তাকে তার যথাযথ জায়গায় বসানো, তাকে তার কাজটা সম্পর্কে আবার তার এবিলিটিটা নিয়ে একটা চিন্তা ভাবনা করা, এবং তাকে কতটুকু কাজে লাগানো যাবে সেই বিষয়টাকেও মাথায় রাখার মতন অবস্থানটা চিন্তা করা। তার সঙ্গে আমরা কিন্তু আরেকটা বিষয় আমরা জানি যে এই জীবন এবং জীবিকা নিয়ে যে প্রশ্নগুলো উঠছে,
সেই ক্ষেত্রেও কিন্তু কতগুলো ইস্যু আসতেছে, সেটা হলো যে মানসিক অশান্তিটা বা মানসিক ফ্যাক্টরটা। সেটার ক্ষেত্রে এই যে চাকরি চলে যাবে, চাকরি হারায় ফেলবো, এই বিষয়টাকে কিভাবে একটু সমন্বয় করা যায় সেটাও কিন্তু আমাদেরকে মানে কলকারখানা গুলা এবং অফিস আদালত গুলাকেও চিন্তা করতে হবে। তার পাশাপাশি যে সমাজ সোশ্যাল যে ফ্যাক্টরটা, যেটা যারা তাদেরকে ফ্যামিলিকে কেয়ার করতেছেন, সোশ্যাল সাপোর্টটা দিচ্ছেন, ইকোনমিক ইস্যুগুলাকে চিন্তা ভাবনা করতেছেন। কিছুক্ষণ আগে ফয়সাল ভাই বলতেছিলেন যে মানে একটা এলাকাতে একটা এনজিওরা কিভাবে কাজ করতেছে, তদ্রুপ একটা অফিসও কিন্তু, একটা কলকারখানা কিন্তু সেভাবে দায়িত্ব পালন করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু কয়েকদিন আগে একটা মানে গাজীপুরে একটা কারখানার একটা তথ্য প্রথম আলোতে বের হয়েছিল যে ওই ভদ্রলোকের একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছেন, সেখানে বোধহয় 4000-এর মতন তার শ্রমিক। উনি প্রথমেই যখন এই পরিস্থিতি শুরু হয়েছে, প্রথমেই ওখানে 30-40টা বাড়ি ভাড়া করেছেন এবং তার সমস্ত ওয়ার্কারদেরকে ওই সেক্টরে ওই বাড়িগুলোতে নিয়ে আসছে এবং ওইটাকেই ওনারা মানে আইসোলেটেড করছেন, তাদেরকে ওখানকে ফুড সাপ্লাই দিয়েছেন যাতে করে তাদেরকে কাজের পরে বাইরে যেতে না হয়, কোনো ইয়েতে না হয়। তাদের চিকিৎসার জন্য কয়েক ডাক্তার এবং নার্সের ব্যবস্থা করেছেন এবং ওনার হয়তো কিছুটা খরচ হয়েছে, কিন্তু উনি একটা উদাহরণ হিসেবে দিয়েছেন যে একটা কলকারখানাতেও এই শ্রমিকদেরকে নিয়ে মানে করোনা পরিস্থিতিটাকে ওভারকাম করেও তার উৎপাদন ক্ষমতাটাকে কাজে লাগানো যায় বা উৎপাদনশীলতাটা মানে কন্টিনিউ করা যায়। আমরা এই ওয়ার্কপ্লেস, আমি প্রথমে একটু বলা উচিত ছিল আমার যে আমি কিন্তু যা যা বলছি শুধু আমার একার কথা না বা আমার নিজের কোনো কথা না, এগুলো হলো বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন সংস্থাগুলো আর যে সমন্বিতভাবে যে গবেষণা ফলগুলো সেটাই। এইখানে আমরা ওয়ার্কপ্লেস ক্লাসিফিকেশনগুলোকে রিস্ক ক্লাসিফিকেশন একটা করা হয়েছে, 4টা ক্লাসিফিকেশন। একটা হলো যে প্রতিষ্ঠানগুলোতে একটা লো প্রবাবিলিটি লেভেল অফ ইনফেকশন স্প্রেডিং হিসেবে, একটা হলো মিডিয়াম প্রবাবিলিটি লেভেল অফ ইনফেকশন স্প্রেডিং হিসেবে, আর একটা হলো হাই প্রবাবিলিটি অ্যান্ড ভেরি হাই প্রবাবিলিটি। এবং ওটারও একটা উল্লেখ করা হচ্ছে যে লো প্রবাবিলিটি বলবো কোন কোন প্রতিষ্ঠানকে, যেমন যেই প্রতিষ্ঠানের আশেপাশে ডিজিজ কন্টামিনেশন বা রিপোর্টেড কেস নাই। আমাদের দেশেও এরকম অনেক প্রতিষ্ঠান হতে পারে, অনেক এলাকা হতে পারে, এবং সেখানে ম্যাক্সিমাম 10 জন এমপ্লয়ি কাজ করে এবং যারা শুধুমাত্র লিমিটেড কাস্টমারের সঙ্গে যোগাযোগ করেন এটা। আর মিডিয়াম প্রবাবিলিটি যেটা হলো যে ম্যাক্সিমাম নাম্বার হলো 50 জন এমপ্লয়ি এবং ওখানে আশেপাশে রিপোর্টেড কেস আছে, তাদের একটা কমার্শিয়াল অ্যাক্টিভিটিসও আছে, তাদেরকে অনেক মানুষের সঙ্গে, তাদের অন্যদের সঙ্গে বা কাস্টমারের সঙ্গে কথা বলতে হয়, এরকম এই তো প্রতিষ্ঠানগুলা। আর এইভাবে কিন্তু 4টা ক্যাটাগরি করা হয়েছে। যদিও ভেরি হাই প্রবাবিলিটি লেভেল ইনফেকশনের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানগুলাকে ধরা হয়েছে, যেখানে ডাক্তার নার্স আছে যারা মেডিকেল সার্ভিসটা প্রোভাইড করে তাদের জন্য। এবং সার্বিকভাবে একটা ধরা হয়েছে যে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এখানে প্রথমেই বলা হয়েছে যে এখানে যে আমরা একটা অর্গানাইজেশনাল মেজার নিতে পারি, আমরা একটা এনভায়রনমেন্টাল মেজার নিতে পারি, আমরা পার্সোনাল মেজারটা নিতে পারি। আর অর্গানাইজেশনাল মেজারটা হলো যে প্রথমে যে রিস্ক কমিউনিকেশন, এটা ফয়সাল ভাই খুব সুন্দরভাবে বলেছেন। এই রিস্ক কমিউনিকেশনটা যা তার এমপ্লয়ীদেরকে পুরোপুরিভাবে বলতে হবে, বোঝাতে হবে যে কি জিনিসটা কি, অসুস্থতা কি, এটা কিভাবে ছড়ায়, এটা সমস্যাটা কি, এবং এটা থেকে মুক্তি বা নিজেকে বেঁচে থাকার পরিস্থিতিটা কি সেটা। তারপরে যে জিনিসটা করা যেতে পারে যে যারা কোভিড-19 এলাকার থেকে ইনফেকশন এলাকাতে থাকে তাদেরকে মানে যাতায়াতটা বন্ধ করে দেওয়া, তাদেরকে 14 দিনের হোম কোয়ারেন্টাইন, যারা ওই এলাকা থেকে আসছেন তাদেরকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা, এই জাতীয় ব্যবস্থাগুলো করা। তার পাশাপাশি বডি টেম্পারেচারটা মাপা, যে এটা যদিও এই বডি টেম্পারেচার মাপাটার উপরে কতগুলো বিষয় আছে, যে অনেক সময় দেখা গেল যে প্যারাসিটামল খেয়ে আসলাম, জ্বর তো পাইলাম না, সেই জিনিসটা। তারপর আমাদেরকে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে এবং ওই যে রিস্ক কমিউনিকেশন সময় বলা যে এই জিনিসটা যাতে কাউকে মানে গোপন না করা, যাতে করে তার জন্য পরিপূর্ণ চিকিৎসাটার ব্যবস্থা নেওয়া হবে এইটুকু এনশিওর, এবং তার চাকরি চলে যাবে না এইটুকু এনশিওর যাতে করতে পারি, সেই বিষয়টা আমরা আমাদের ওয়ার্কারদের বা স্টাফদেরকে বলতে পারি, সেই জিনিসটাকে রাখা। আরেকটা হলো যে
এই যারা প্রতিষ্ঠানের সঙ্গে আসছেন তাদের সংখ্যাটা কোনোভাবে কমানো, মানে একটা সংখ্যক যাদেরকে নিয়ে মানে অফিসে বা কারখানা ভিত্তিক কাজগুলো পরিচালনা করা যাবে না, তাদেরকে রেখে যাদেরকে একটু বাইরে রেখে কাজ করানো যায়, যাদেরকে বাড়িতে রেখে কাজ করানো যায়, সেইভাবে ব্যবস্থাপনাটাকে করা যায় কিনা এই জিনিসটা দেখে, এবং প্রতিটা পার্সনকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা কিভাবে ব্যবহার করতে হবে, বিশেষ করে মাস্ক ব্যবহার করাটা এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করাটা কিভাবে করা যেতে পারে, এই ইনফরমেশনটা এবং এই মাস্কটাকে প্রোভাইড করাটাও একটা অর্গানাইজেশনাল দায়িত্ব বা মেজারটা নেওয়া যেতে পারে। এনভায়রনমেন্টাল বিষয়টা যেটা বলা হচ্ছে যে আমরা ওই যে মানে কোন তাদের মধ্যে এই অসুখটা ছড়ায়, দেখা গেছে যে টেম্পারেচারটা বাড়লে বা হিউমিডিটিটা বাড়লে এই অসুস্থতাটা বাড়ে। সুতরাং রুমটাকে মানে আমাদের যে অফিস রুমটাকে এমনভাবে সেট করা যেটাতে এই টেম্পারেচার বা হিউমিডিটিটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। আর একটা জিনিস হচ্ছে কমন ইউজ বা শেয়ার্ড ইউজ যে রুমগুলা হয় সেই রুমগুলাকে ঘন ঘন ক্লিনিং বা স্যানিটাইজেশনটা করতে হবে। বাথরুম বা ক্যান্টিন বা যেই রুমগুলো আমরা বেশি ব্যবহার করি এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিসইনফেক্টেন্ট দিয়ে সেটাকে স্যানিটাইজেশনটা করা যেতে পারে। আরেকটা জিনিস মানে কাছাকাছি বসা, যেটা মানে সোশ্যাল বা ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করার জন্য ওই অফিসটাকে যেমন যে ভাই বলছিলেন যে একটা একটা গ্রুপ বসা যায় কিনা যাতে মাত্র ওই গ্রুপটাই বসতে পারে, তো সেরকম ভাবে খেয়াল রাখতে হবে যে প্রতি 10 স্কোয়ার মিটারের জন্য একজন কাজ বসবেন, সেরকম ভাবে এই ডিজাইনটা করা যায় কিনা, ওয়ার্ক প্লেসের ডিজাইনটা করা যায় কিনা যাতে করে ওইভাবে মানুষ একটা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে কাজ করতে পারে। সেখানে আর একটু স্পেশাল বিন রাখা যেতে পারে যাতে করে ইউজড গ্লোভস, মাস্ক গুলা, হ্যান্ড কার্সিপ গুলা বা রুমালটা আমরা ওখানে ফেলতে পারি এইভাবে। আরেকটা হলো অ্যাপ্রোপ্রিয়েট এয়ার হ্যান্ডলিং সিস্টেমটা, বিশেষ করে হেলথ কেয়ার ফ্যাসিলিটিসতে আমরা এই হেলথ কেয়ার এয়ার হ্যান্ডলিং সিস্টেমটা ডেভেলপ করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ প্রেশার সিস্টেমটাকেও আমরা মেনটেন করতে পারি। আরেকটা ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে এই স্যানিটাইজেশনের ব্যাপারে আল্ট্রাভায়োলেট রেটাকেও আমরা ইউজ করতে পারি এনভায়রনমেন্টাল মেজার হিসাবে। আর পার্সোনাল মেজারটা এই পর্যন্ত আমার সবাই বলে ফেলেছেন যে আমরা হ্যান্ড ওয়াশিংটা উইথ সোপ অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজারটা অবশ্যই এনশিওর করতে হবে, এবং কখন হ্যান্ড ওয়াশিংটা করতে হবে, কতক্ষণ পর পর করতে হবে সেই বিষয়টাও আমরা তাদেরকে জানাতে হবে। এবং এটা কিন্তু পার্সোনাল মেজার বলতে কিন্তু ব্যক্তিগতভাবে উদ্যোগটা আমার নিজের করাটা, একজন স্টাফ কি কি করবেন, একজন ওয়ার্কার কি কি করবেন, সে কতটুকু দূরত্ব মেনটেন করবেন, সে ঘন ঘন তার মানে মুখে হাত দিবেন কিনা কেন, এই বিষয়টা যেটা রিস্ক কমিউনিকেশন, যেটা আমরা প্রথমে বলেছি যে অর্গানাইজেশনাল মেজার হিসেবে যে এই তথ্যগুলা তাদের কাছে নিয়ে যেতে হবে যাতে করে আমরা নিজেরা ভালো থাকতে পারি। এইটুকুই মেইনলি আমাদের মূল কাজ। আরেকটা বিষয় অবশ্য ফুড সেফটিটা একটা বিষয় এখানে জড়িত হয়ে আসছে, যদিও FAO তারা কতগুলো রিকমেন্ডেশন দিয়েছে যে যারা মানে এই ফুড ম্যাটেরিয়ালস গুলা মানে উৎপাদন ক্ষেত্র থেকে কনজিউমার পর্যন্ত আসার ক্ষেত্রে যে চেইনটা মেনটেন করা হয় সেই প্রত্যেকটা চেইনে ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন এবং হাইজিনটা যাতে মেনটেন করা হয়। আর একটা জিনিস হলো যেহেতু এই ডিজিজ গুলার সঙ্গে আদার মানে যেহেতু একটা এই ফুড প্রোডাকশনের সঙ্গে ওয়াটার সাপ্লাইয়ের একটা যোগাযোগ আছে, একটা ইস্যু আছে, সেই ক্ষেত্রে এটা যেহেতু একটা ভেহিকেল, অনেকগুলো জেনেটিক ডিজিজের ভেহিকেল হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে ওয়েস্ট ওয়াটারটা ট্রিটমেন্টটাকে এনশিওর করা, তার সঙ্গে ম্যানুয়াল ট্রিটমেন্টটাকেও এনশিওর করা। আরেকটা জিনিস হলো যে বায়ো গ্যাসটাকে এটাকে ডেভেলপ করা বা এটাকে প্রমোট করা যায় কিনা, এবং একটা জিনিস হলো যে অনেক ক্ষেত্রে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে বায়োসেফটিটা মেনটেন করা যায় কিনা, যেহেতু কতগুলা প্লান্টটাকে ডেভেলপ করে বা কতগুলা মানে মাছ জাতীয় জিনিস আছে যেটাকে আমরা ব্যবহার করে অ্যাকুয়াকালচারটা ব্যবহার করে এই বায়োসেফটিটা ডেভেলপ করতে পারি, মেনটেন করতে পারি। এই ক্ষেত্রে এই বিষয়গুলোও একটা ফুড সেফটির একটা ইস্যু হিসেবে আনা যায় এটা। এবং সবচেয়ে যেই পরে আমাদের বাসা বাড়িতেও যে আমরা খাবারটার ক্ষেত্রে যে ইস্যুটা সবসময় মাথায় রাখতে হবে যে ক্লিন, সেপারেট, কুক অ্যান্ড চিল,
মানে খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, এবং প্রতিটা খাবার যখন আমরা সংরক্ষণ করব এটা আলাদা আলাদাভাবে সংরক্ষণ করতে হবে, ভালোভাবে রান্না হতে হবে, এবং যখন ঠান্ডা খাবারটা মানে একেবারে গরম খাবার না, ঠান্ডা করে নর্মাল খাবারটা খাওয়ার একটা ব্যবস্থাটা আমাদের নিজেদের মধ্যে প্রচলন করতে হবে, এইটুকু। আর কিচেনটা মানে রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বিশেষ করে শহর অঞ্চলে যদি হয় প্রতিটা মুহূর্তে আমরা এই রান্নাঘরটা কিচেনটা আমরাকে ঠিক মতো সাবান হোক আর ক্লোরিন ব্লিচিং পাউডার দিয়ে হোক এই ক্লিনিংটা মেনটেন করতে হবে। তো এইটুকুই হলো আমার পক্ষ থেকে কথাটা। যদিও আমার যেটা মনে হয় যে আজকের আলোচনাতে ফয়সাল ভাইয়ের কথা বক্তব্যগুলোই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যে আমরা কি করব বা আমাদের এখন থেকে কি করা উচিত, এটাই মনে হয় সবচেয়ে গুরুত্ব পায়। হ্যাঁ, অনেক ধন্যবাদ ডক্টর ফারুকী, খুব সুন্দরভাবে আমাদেরকে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট এন্ড সেফটি মেজার গুলো বুঝে বলার জন্য এবং ফুড সেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট বলার জন্য। আমাদের কিছু কমেন্টস আসছে, সব প্যানেলিস্টকে ধন্যবাদ, কিন্তু কয়েকটি কোয়েশ্চেন একটু দেখে নেই শেষ করার আগে। যেমন তৌফিক আহমেদ বলতে চাচ্ছেন যে স্বাস্থ্য সেবিকা এবং ফ্যামিলি প্ল্যানিং ইয়েরা তো খুব ভালোভাবে মোটিভেট করতে পারে ফ্যামিলি প্ল্যানিং এর জন্য, ওদেরকে কি ইনভলভ করা যায়? মাস্ক, লোকাল পিপলদেরকে মাস্ক ব্যবহার করার জন্য মোটিভেট করতে, ওই যেটা ফয়সাল ভাই বললো ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তরকে ইনভলভ করা যায়, ওটা উনি কোয়েশ্চেন করেছে। অবশ্যই করা যাবে, অবশ্যই করা উচিত, মানে খালি করা যায় না, করা উচিত। কেননা এত বিশাল বড় একটা কর্মী বাহিনী, তাদেরকে আমরা একেবারেই কোনোভাবে ব্যবহার করলাম না, এবং যারা নাকি একদম গ্রামে গ্রামে তারা মানে তারা কাজ করে, ডিরেক্টলি তারা কমিউনিটির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, এবং তাদেরকে ব্যবহার করা উচিত। ধন্যবাদ। উনি আরেকটি কমেন্ট আসছে যে কেন মানুষ মাস্ক ব্যবহার করতে চায় না, আমরা কি মানে সেই কারণটা বের করতে পারি বা কোনো বিহেভিয়ারাল সাইকোলজিক্যাল স্টাডি বের করতে পারি যে কারণটা বের করার জন্য কেন মানুষ মাস্ক ব্যবহার করতে চায় না? এটা মোস্তাক ভাই কি বলবেন একটু, কারণ রিসার্চের ব্যাপার তো, মানে উনি সাজেস্ট করেছেন যে কোনো রিসার্চ। কমিউনিকেশন এন্ড কমিউনিটি এনগেজমেন্ট ফয়সাল ভাই সুন্দর করে বলেছেন। মানুষ কেন মাস্ক ব্যবহার করতে চায় না, মানুষের কাছে যেতে হবে তো। আমি টেলিভিশন এবং রেডিওতে প্রচার করলাম, ভাষণ দিলাম, দ্যাট ইজ নট। এটা যখন করোনা সংক্রমণ প্রথম দিকে প্যানিক লেভেলটা হাই ছিল তখন একটা বিষয় ছিল, এখন 6 মাস হয়ে গেছে। আপনাকে গ্রাসরুটে গিয়ে তাদের সাথে বৈঠকে বসে উঠান বৈঠক করেন বা চায়ের দোকানে বসেন, অবশ্যই দূরত্ব বজায় রেখে ওয়াজ করে তার সঙ্গে কথা বলেন। অনেকে আছে এত প্রান্তিক যে সে মাস্ক কেনার জন্য পয়সাটা বাহুল্য খরচ করে, তাকে বিনা পয়সায় 4-5টা মাস্ক দেন কাপড়ে, বলেন যেটা এক একটা করে ধুয়ে দিয়ে ব্যবহার করবা। এইভাবে একটা কমিউনিটি এনগেজমেন্ট ছাড়া শুধুমাত্র উপদেশ দিয়ে আমার মনে হয় না কাজ হবে। দেখুন, সাবান দিয়ে হাত ধুয়ে খেতে হবে, কতদিন লেগেছে, কিন্তু এখানে আমাদের অতদিন অপেক্ষা করা যাবে না, আমাকে কয়েক সপ্তাহেই কাঙ্ক্ষিত পরিবর্তনটা আনতে হবে। আমার মনে হয় কমিউনিটি এনগেজমেন্টের মধ্যে যদি অ্যাপ্রোচে যাই, নিশ্চয়ই আমরা মানুষকে মাস্ক পরাতে সক্ষম হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ মুস্তাক ভাই। আমরা অলমোস্ট এট দ্য এন্ড। রুবা জাহান একটা কোয়েশ্চেন করেছে যে ডিউরিং অনলাইন ক্লাস অনলাইন স্ক্রিন টাইম মোর হলে বাচ্চাদের হেলথ ইস্যু যে প্রবলেম সেটা কি হবে? তো সেটা কি আনসার করবে? আমি আনসার করতে পারি, বাট আসলে কি অনলাইনে যখন আমরা ক্লাস নেই বা চোখের উপর অবশ্যই স্ট্রেন পড়ে। যেমন আমরা সবাই 2 ঘন্টা ধরে এই ওয়েবিনারটা করছে, আমার চোখটা একটু ঝাপসা ঝাপসা লাগছে, চোখের উপর একটা স্ট্রেন পড়ে। কিন্তু সেটা বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় টাইমটা যদি আমরা একটু লিমিট করে দিই, একটু কম টাইম, ধরেন 30 মিনিটস বা 40 মিনিটস, তাহলে আমার মনে হয় বেটার। ভেঙে ভেঙে একটু করি, কিন্তু এটা আমার মনে হয় এই অনলাইন ক্লাসে বেটার দেন ফিজিক্যালি এই প্যান্ডেমিকের মধ্যে বাচ্চাদের স্কুলে ইয়ে করা, তাই না? কি বলেন? আমার সাথে কেউ কিছু অ্যাড করতে চান? মুস্তাক ভাই, ফয়সাল ভাই, ওনার কনসার্ন যে বাচ্চাদের হেলথ ইস্যু। অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে তো অবশ্যই মানে ওই আপনি যেটা বললেন যে সময়টা একটানা 2 ঘন্টা 3 ঘন্টা না রেখে আমরা মানে ব্রেক দিয়ে দিয়ে করতে পারি, এবং বাচ্চাদেরকে যে একটানা স্ক্রিনের দিকে তাকায় থাকলে অবশ্যই চোখের কিছু সমস্যা হবে। তো সেই দিকে অবশ্যই খেয়াল রাখতেই হবে, এবং খেয়াল রেখেই আমাদেরকে প্ল্যান করতে হবে। আমাদেরকে মানে অনলাইন ক্লাস নেওয়ার যে ব্যাপারটা, এটা ওইভাবেই প্ল্যান করতে হবে। হ্যাঁ, আর লাস্ট একটা কোয়েশ্চেন যেটা আমাদেরই বিজনেস ডিপার্টমেন্টের স্টুডেন্ট করেছে,
after the pandemic, when our university opens, what steps our university will take to protect us? ওইটা আমার মনে হয় আমি আনসার করতে চাই না, ওইটা মোস্তাক ভাই বা সোহেল ভাই আনসার করেন, কারণ আমি তো জানি যে আমরা কি মানে এই টিকটকে অবশ্য ডক্টর ফারুকীর প্রেজেন্টেশন ওটা ছিল না, যে আমরা কি কি মেজার্স নিতে পারি অর্গানাইজেশনের নিজস্ব দায়িত্ব আছে একটা রিস্ক কমিউনিকেশনটা। হ্যাঁ আপনি কেন আপনাদেরকে মাস্কটা ব্যবহার করতে হবে, কেন আপনাদেরকে ফিজিক্যাল ডিসটেন্সটা মেনটেন করতে হবে, এবং ওইটুকু আমার মনে হয় ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টরা এটা আর একটু ভালোভাবে তারা গ্রহণ করতে পারবে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বোধহয় সহজতর হবে। এবং আরেকটা যেটা আমি মনে করি, আমরা যখন আমার স্টুডেন্টদেরকে বুঝাতে পারবো, আমার স্টুডেন্টদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব হয়ে পড়ে, সে কিন্তু তার এলাকাতে এই কাজটা যেন শুরু করে, মানুষকে বুঝায় বলে যে আমাদের কেন মাস্ক ব্যবহার করতে হবে, কেন আমাদের ফিজিক্যাল ডিসটেন্সটা মেনটেন করতে হবে। মানে রিস্ক কমিউনিকেশনের প্রফেসর নজিয়া, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। ইট কুড বি এ ফানি উদাহরণ। মানে নিউ ইয়র্কে আপনার এই একই অবস্থা, মাস্ক পরতে চায় না লোকজন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে না, মানে ওইখানেও সমস্যা, সেম ধরনের সমস্যা। তো ওইখানের একটা সুপার স্টোর, টার্গেট নামের যে সুপার স্টোর, অনেকে হয়তো মানে শুনলে চিনতে পারতেছেন, তাদের টার্গেটের দরজার সামনে একটা বড় করে পোস্টার লাগাইছে, এবং সেই পোস্টারটা খুবই ফানি এন্ড লিটল বিট সেক্সি। সেটা হলো বলছে কি, ইউ হ্যাভ গট টু রিমেম্বার, এটা আমার শ্যালক, সে নিউ ইয়র্কে থাকে, সে পাঠাইছে, ইউ হ্যাভ গট টু রিমেম্বার টু অ্যাভয়েড টাচিং মেন, ইনস্টেড ফলো উইমেন। মানে অ্যাভয়েড টাচিং মেন, মেনের MEN আবার পরে আবার দেওয়া আছে, সেটা হলো মেন হলো মানে টাচিং মাউথ, টাচিং আইস, টাচিং নোজ, অ্যাভয়েড টাচিং মেন। আর ইনস্টেড ফলো উইমেন, মানে মানে উইমেনের WOMEN এ কি হয়, W তে হলো ওয়াশ ইউর হ্যান্ডস, ওতে হলো অবে সোশ্যাল ডিস্টেন্সিং, M তে হলো মাস্ক আপ, ইউ নিড টু পুট আপ ইউর মাস্ক, E তে হলো এক্সারসাইজ এন্ড ইট ওয়েল, এন্ড N তে হলো নো আননেসেসারি ক্রাউডিং। তো দেখেন ওইখানে একটু অভিনব, হ্যাঁ, অ্যাভয়েড টাচিং মেন, ইনস্টেড ফলো উইমেন, এরকম কিছু একটা বাংলাতে করা উচিত। হ্যাঁ আসলে অ্যাবসলিউটলি, আসলে আমরা এই ওয়েবিনারটা আয়োজনই করেছি যে আমরা জানি সবাই এইগুলা ভালো করে আমাদের মাথায়, মানে আমরা বুঝায় ঢুকে যেতে পারে যে আমরা আসলে নিও নর্মাসির দিকে যাব, আমরা জীবিকার তাগিদে তো অবশ্যই কর্মে যাব, আস্তে আস্তে হয়তো ইউনিভার্সিটি গুলো খুলে দেওয়া হবে, কলেজ খুলে দেওয়া হবে, স্কুল খুলে দেওয়া হবে, কিন্তু আমাদের যে স্বাস্থ্যবিধি মানাটা, যেটা ফাইজাল ভাই বললো যে নট টাচিং আইজ ইয়ার্স উইথ ডার্টি হ্যান্ডস, যেটা ওমেন, যেটা ওয়াশিং হ্যান্ডস, ডিস্টেন্সিং, এগুলো আমাদের কিন্তু মানতেই হবে, এবং আমরা সবাই চেষ্টা করবো, যে যার কারোর উপর ব্লেম করা যাবে না, কারণ নিজেরটা নিজেকে করতে হবে, এবং আমরা যে যার অবস্থান থেকে যদি আমরা করতে পারি, তবে অবশ্যই আমরা ইনফেকশনটা কন্টেন বা রোধ করতে পারবো, এবং আমাদের দেশের মৃত্যু হারও নিশ্চয়ই কমে যাবে এবং ইনফেকশনের হারও কমে যাবে। আসলে আজকে আমরা অলমোস্ট 2 আওয়ার্স হয়ে গেছে, আমি এখানে শেষ করতে যাচ্ছি। আমি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারী মানে জ্ঞান অর্জন করতে পেরেছেন। আমি অত্যন্ত আনন্দিত আজকে এই ওয়েবিনারটা আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। We are very happy to have Dr. Mustak Hussain with us, Dr. Abu Jamil Faisal, Dr. Sohail Reza, Dr. Faruqi। আসলে আমরা মানে 4 রকমের অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছি, আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি অনেক কিছু শিখেছি, আমার মনে হয় আপনারাও উপকৃত হয়েছেন। আমরা ভবিষ্যতে আরো সামনে এরকম ওয়েবিনার করব সুন্দর, মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট টপিকের উপর, এবং আমরা চাই যে আপনারা নিজেদের স্বাস্থ্যবিধি মেনে কর্মক্ষেত্রে যাবেন এবং স্বাস্থ্যবিধি মেনে সুস্থভাবে জীবনযাপন করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।